খেতে বসছো, বেল বাজলো, হ্যাঁ। শান্তিমতো খেতে পর্যন্ত দেন না, চাপকে পিঠে ছাল তুলে দিতে হত ভাগা চেটে ও এটা তো রঞ্জিত মল্লিক। रंजू का जेटा शाहरुख खान खूब रेगे আছে। बचपन में मेरी माँ ने मुझे कहा था कि खाते वक्त रोटी और मांस गिननी बहुत बुरी बात होती है। কিছুক্ষণ পর আমাদের মাথায় আসে যে আমরা লাইটটা অফ করে আসিনি, নিচের বেডরুমের ওই যে নিচের ঘরটা ছিল ওটা অফ করে আসিনি। তারপর আমরা টিউবটা অফ করতে গেছি, দেখলাম আমরা যে হ্যাজবলটা যেই পজিশনে ছেড়েছিলাম নিচে বন্ধ করে ওটা এরকম উঠে আছে, অদ্ভুতভাবে উঠে আছে। সন্ধেবেলা হলেই সবাই সিরিয়াল দেখতে বসে পড়ে টিভির সামনে, আর তাই জেভিয়ার আজকে এমন একজনের সাথে আছে যাকে অনেকে চেনে, অনেকে দেখেছে এবং তার অনেক বড় বড় অনেকে ফ্যান আছে। তো সেই মানুষটা হচ্ছে সেই জয়ের রিভু, কখনো বা চুনি পান্নারা বা সেই ভিতু মার্কা নির্ভীক বাবু। তো আজকে আমি আছি দিব্যদার সাথে, দিব্যজ্যোতি দত্ত, সবাই তাকে চেনে। নমস্কার। কেমন আছো বলতে বলো? ভালো আছি, তোমরা কেমন আছো বলো? এই ভালো তো কেউ থাকে না, চালাতে হয় আর কি, যেরকম আড্ডা মারবো, গল্প করবো, মজা করবো, সব চলবে। তো তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে কিভাবে আসলে? দেখো, যদি শুরু থেকে শুরু করতে হয় তাহলে আমি প্রথমেই যেটা বলবো যে আমাকে সেরকমভাবে স্ট্রাগল করতে হয়নি। ছবি নিয়ে দিনের পর দিন ঘোরা বা রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা, সত্যি কথা বলছি সেরকম কিছু আমাকে করতে হয়নি। আমি একটা অডিশন দিই এবং দিয়ে দেখলাম যে চলো দেখি কি হয়, এবং আমার এটা টার্গেট ছিল যে আমি এই ইন্ডাস্ট্রিতে আসবো। আচ্ছা। বা আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, এখনো আছে স্বপ্ন যে আমি এখানে কিছু করব, কিছু করে দেখাবো। সবে তো শুরু, এখনো কিছুই হয়নি, হয়তো প্রথম সিঁড়ির প্রথম স্টেপটায় পা দিয়েছি সবে, সেখানে এখন উঠতেও পারিনি। তো দেখা যাক এরপর কি হয়, সেটা পরের কথা। আমি প্রথমে একটাই অডিশন দিয়েছিলাম, সেটাতেই সিলেক্ট হয়ে গেছি, সেটাই জয়ীর অডিশন ছিল। আচ্ছা। এবং লাকিলি সেই অডিশনটা আমার বাড়িতে হয়েছিল। বাড়িতে অডিশন হয়েছে? বাড়িতে অডিশন হয়েছিল। কিভাবে বলছি, আমাদের যে টপ ফ্লোরে যিনি থাকেন তার ভাই কাস্টিং ডিরেক্টর, তো সে ছেলে খুঁজছিল জয়ীর জন্য। অনুষ্ঠান বাড়িতে, ওপরে অনুষ্ঠান বাড়ি চলছে, তো নিচে আমি ছিলাম, তো আমিও সেখানে গেছিলাম, তার সাথে দেখা হয়েছিল। আমার সাথে তার কথা হতে 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 আমি বলি যে হ্যাঁ আমি এরকম অভিনয় করতে চাই। বললো তুই তাহলে একটা ইন্টারভিউ দিতে পারবি ভাই? বললাম হ্যাঁ চলো দিই, সরি অডিশন দিতে পারবি? আমি বললাম হ্যাঁ চলো দিই। ক্যাজুয়ালি দিয়েছো নাকি? একদম। হ্যাঁ, আমি সেই সময় যে কস্টিউম পরেছিলাম সেটাতেই দিয়েছি, আর একটা ব্ল্যাক টি শার্ট পরেছিলাম আর একটা জিন্স পরেছিলাম। আচ্ছা। তো ওপরে অনুষ্ঠান চলছিল, ওনার সাথে আমার দেখা হয়। দেখা হওয়ার পরে আমি বলি যে আমার এরকম এরকম ইচ্ছে। তো আমি তখন সবে ক্লাস 12-এর রেজাল্ট আমার হাতে এসেছে, আমি কলেজের অ্যাডমিশন দিয়েছি, হ্যাঁ আমি কলেজে ক্লাস করব, তখন সেই সময় আমি অডিশন দিয়েছিলাম জুইর। তখন আমার বয়স 18, তো 3-4 বছর আগের কথা বলছি। তো তারপর অডিশনটা হয়, তারপর উনি আমাকে একদিন ডাকেন, কৃষ্ণেন্দুদা, উনি আমাকে একদিন ডাকেন, সুশান্ত দার সাথে দেখা করানো হয়। তারপর আর একটা অডিশন নিতে ডাকে, 2বার অডিশন নেওয়া হয়। তারপর একটা পাইলট শ্যুট হয়। পাইলট শ্যুট মানে তো মানে সিরিয়াল শুরু হওয়ার আগে একটা ডেমো, যে স্ক্রিনে কেমন লাগবে বা কেমন করছে পারফর্ম, তো ওটা একটা ভিডিও শ্যুট হয়। এবং তারপর আমি জানতামও না যে আমাকে ওরা লিডের জন্য ভেবেছে। আমি ভেবেছিলাম, আমাকে বলা হয়েছিল তুমি যে চরিত্র রিভু আছে তার ভাই করবে। হ্যাঁ, তো পরে আমাকে সারপ্রাইজ দেওয়া হয়, বলছে না না ওটা তুমি, ওটা এমনি বলা হয়েছিল। তারপরে আমার কাছে ফোন আসে যে প্রোমোর জন্য বাইরে যেতে হবে, তো তারপরে ওইভাবেই শুরু হয়। তো স্ট্রাগল বলতে সেরকমভাবে আমাকে কিছু করতে হয়নি, প্রথম অডিশনে আমি চান্স পেয়ে যাই। কিন্তু এখন প্রত্যেকদিন চেষ্টা করি কিভাবে পারফর্ম, মানে নিজের পারফরমেন্সটাকে ভালো করা যায়, কিভাবে ক্যামেরার বাইরে ভেতরে কিভাবে এফোর্ট দেওয়া যায়। তো কাজ বলতে শুধু ক্যামেরাতে অভিনয় করা ছাড়াও বাইরে অনেকগুলো কাজ থাকে, নিজেকে তৈরি করা, নিজের হেলথের খেয়াল রাখা, মানসিকভাবে প্রিপেয়ার থাকা যে কোনো ঘটনার জন্য। তো সেগুলো কাজের মধ্যে পড়ে, যে আমার মনে হয় যে সেগুলো অনেক হেল্প করে একজন আর্টিস্টকে। বা এখনো আর্টিস্ট হয়ে উঠিনি, হওয়ার ইচ্ছা আছে এখন, তো হয়তো গেছোই। হ্যাঁ, না এখনো কিছুই হয়নি, আরো এগোবে, আরো এগোবে। তো যাই হোক, তো আমার মনে হয় যে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। মেডিটেশন, হ্যাঁ, ওয়ার্কআউট বলো, জিম বলো, হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো ফ্যামিলি থেকে তুমি কতটা সাপোর্ট পেয়েছো যখন তুমি ইন্ডাস্ট্রিতে আসো? ফ্যামিলি থেকে আমার ছোটবেলা থেকে সব বিষয়ে, মানে সব বিষয়তে আমার বাবা মা সাপোর্ট করতো। বললো জো করনা হ্যায় কর বেটা, হাম হ্যায় তেরে সাথ। এই সবার ক্ষেত্রে যদি এটা হতো কত ভালো হতো। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমার মানে
বাবা মা সবসময় আমার সাপোর্ট করে। বাবা আমার ব্রেকফাস্ট একটা মানে হিউজ অ্যারেঞ্জমেন্ট। আমার ব্রেকফাস্ট বানানো শুনি মানে শুনি হ্যাঁ শুনি হ্যাঁ তো বলছি তো। আচ্ছা আমার ব্রেকফাস্ট মানে একটা হিউজ অ্যারেঞ্জমেন্ট। তো ওই ব্রেকফাস্ট বাবা তৈরি করে দেয়। তো শুটিংয়ে যেতে হয় বললে আমি ওই ব্রেকফাস্টটা খেতে খেতে গাড়িতে চলে যাই। তারপর যে লাঞ্চটা তৈরি হয় ওটা মা তৈরি করে দেয়। ইভিনিং স্ন্যাক অবধি তৈরি করা থাকে। তারপর প্যাক আপ হওয়ার পর জিমে যাই, জিম থেকে এসে আবার ডিনার করি। এটা হচ্ছে আমার ডেলি রুটিন। আমার পুরো দায়িত্ব আমার বাবা মাই নেয়। মানে এখনো নিজেকে সেই জায়গাটায় দিতে পারো না, আমাকে একা ছেড়ে দিলে আমি চলতে পারবো না। আমি সত্যি কথা বলছি, আমি একা ছেড়ে দিলে আমি চলতে পারবো না। মানে আমি প্রচন্ড ডিপেন্ডেন্ট ওদের উপরে। মা বাবা ছাড়া আমি চলতেই পারবো না, পারবই না চলতে। হ্যাঁ, বোনও হেল্প করে অনেক সময়, ডিনার বোনও বানিয়ে দেয়। বোন আমার থেকে ছোট, 11 বছরের ছোট। ওর এখন 10 বছর বয়স, 5-এ পড়ছে। অনেক ছোট তাহলে। হ্যাঁ। তা বোনের সাথে বাড়িতে কিভাবে সময় কাটাও? বাড়িতে সময় কাটানো বলতে ও সারাদিন বিজি থাকে লকডাউনের পর। ওই ট্যাবটা নিয়ে অনলাইন ক্লাসেস চলছে, ওটার মধ্যেই পড়ছে। তো ওকে আমি মানে বই পড়তে খুব কম দেখি। ম্যাক্সিমাম সময় ওই ট্যাবটা নিয়ে পড়াশোনা করে, অনলাইনে পড়ছে করছে। আর না হলে ওর সাথে চেস খেলা হয় রোজ ঘুমানোর আগে। 1 দান হোক বা 2 দান হোক, যেদিনকে একটু লেট হয়ে যায় সেদিনকে হয়তো 1 দান খেলা হয়, অথবা 2 দান করে প্রত্যেকদিন চেস খেলা হয়। চেস মাস্ট একদম। হ্যাঁ মাস্ট, ঘুমানোর আগে চেস খেলাটা মাস্ট, আমার আর আমার বোনের। ভাই এই অভ্যাসটা থাকা অন্তত ভালো, যে রাত্রেবেলা ঘুমানোর আগে অনেকে গল্পে বই পড়ে, তুমি চেস হ্যাঁ আমি চেস খেলি, বোনের সাথেই খেলি, আমরা দুজনে খেলি। বাহ, ম্যাক্সিমাম দিন আমি ওকে হারাই, খুব কম আমায় হারিয়েছি। ঠিক আছে, হবে সবই আর হবে। তো জয়ীতে তোমার কিভাবে আগমন ঘটে এই জয়ী সিরিয়ালে? মানে তুমি যখন প্রথম যেদিনকে তুমি ক্যামেরা ফেস করো সেদিনকে কি মনে হয়েছিল? এত লাইটস, এত প্রোডাকশন টিম, এত লোকজন। যেদিনকে আমাদের প্রথম শুট, আমি বলি যেদিনকে আমাদের প্রথম শুট, তার আগে আমি 2 দিন অন্য ফ্লোরে, আমি বলি স্বপ্ন উড়ানের শুটিং চলছিল 81, যেখানে আমাদের জয় শুটিং মানে জয় শুটিং হতো আর কি। তো স্বপ্ন উড়ানের ফ্লোরে আমি 2 দিন গিয়েছিলাম, গিয়ে দেখছিলাম কিভাবে কি হয় না হয়। দেখলাম যখন ক্লোজ নিচ্ছে তখন একজন রয়েছে, বাকি 5 জনের কিউটা অন্য যে এডি রয়েছেন তিনি দিচ্ছেন। তো আমি দেখলাম যে অ্যাক্টিং এর প্যাটার্ন অন্যরকম হয়, হয়তো আমরা যেরকমটা ভাবি সবসময় সেরকমটা হয় না। গেমটা মানে যতটা মানে এগোতে থাকে ততটা টাফ হয়ে যায়। একটা মাস্টার যখন শট হয়, যেমন এখন এখানে 3টে ক্যামেরা আছে, একটা লম্বা ক্যামেরা তোমাকে ধরা আছে, আমাকে ধরা আছে, আমরা দুজনে। যখন দর্শক টাইটে দেখছে তখন এই ক্যামেরাটা শুধু আমায় ধরছে, ওই ক্যামেরাটা তোমায় ধরছে, এরকম গলিয়ে যাচ্ছে 3টের মধ্যে। হ্যাঁ, না এটা তোমার, ওটা আমার, ওটা দুজনে আছে। আচ্ছা ঠিক আছে, দর্শকরা বিচার করে। হ্যাঁ, তো এবারে বিষয় হচ্ছে এরকমই। ওখানে অনেক সময় এরকম, এখন তো 3টে ক্যামেরা একসাথে চলছে, ওখানে তো সব সময় হয়তো যখন চাপের শুটিং থাকে 2টো ক্যামেরা একসাথে চলে, ক্লোজ মাস্টার একসাথে চলতে থাকে, ডাবল ক্যামেরা যেদিনকে হয়। কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমাদের কি হয়, একটা ক্যামেরা দিয়ে শুট হয়। তাতে কি হয়, যে ক্লোজ তো এবার লাগবে, এই যে 3টে ক্যামেরার কাজ ওটা একটা ক্যামেরা দিয়ে হয়। তাতে কি হয়, যে মাস্টার শটটা তুমি যে ডায়লগ আমাকে বললে, আমি তোমায় যে ডায়লগ বললাম, সেটা আমাদের দুজনে একটা ক্যামেরা দিয়ে দুজনে শুট হয়ে গেল। এবার ক্যামেরাটা তোমায় যখন টাইটে ধরলো, তখন আমি বাইরে রয়েছি, তখন আমি কি বলেছি না বলেছি সেটা হয়তো ফ্লোরে থাকলে কিউ আমি দিয়ে দিলাম, অথবা এডি যিনি আছেন উনি দিয়ে দিল। সেটা তোমায় মাথায় রাখতে হবে, তিনি কিভাবে রিয়াক্ট করেছেন, তার মানে অপোজিটে তুমি কিভাবে রিয়াক্ট করবে, বা তোমার কি ডায়লগ ছিল সেটা কিভাবে বলবে। এত সহজ তো তার রিয়াকশনটা, হ্যাঁ মানে আমার শুরুর দিকে খুব টাফ লেগেছে, এখনো টাফ লাগে। তো প্রত্যেকদিন কিছু না কিছু শিখি, আমার মৃত্যু সময় অবধি সব মানে সবাই সব কিছু না কিছু শেখে, সেটা আমি বিশ্বাস করি সবসময়। প্রথম খুব টাফ লাগতো, দেখতাম যে এখনো টাফ। তো এই জিনিসটা খুবই টাফ, সবার কাছেই হয়তো টাফ। তো আস্তে আস্তে জিনিসটা ইজি হয়। তো প্রত্যেকদিন এটার থেকে কিছু না কিছু শেখা যায়, এটাই হচ্ছে ব্যাপার। প্রথম দিনকে ফ্লোরে গেলাম, দেখলাম মাস্টার শট হলো, এখান থেকে এটুকু হলো, তারপর বাকিটা বললো ক্লোজে হবে। আমি ভাবছিলাম ক্লোজে হবে, তারপরে আমার যে শটটা নিল সেটা আমি এতটা, আমাকে ভেবে নিতে হলো আমার পাশে বাবা আছে, ওই পাশে মা আছে, ওই পাশে দাদা আছে, এই পাশে দিদি আছে, সামনে হিরোইন আছে। আচ্ছা, তো আমাকে লুকগুলো মাথায় ফিক্স করতে হবে। আমি মাস্টার শটে যেরকম ভাবে বসছিলাম, এখানে ও আছে, ওর ডায়লগটা স্ক্রিপ্টে বলে দিল যে ও এটা বললো, তারপরে আমার ডায়লগ যেটা আছে আমি ওদিকে তাকিয়ে বললাম। হয়তো সেখানে সেই ব্যক্তিটা নেই, হয়তো না সেখানে ক্লোজে সেই ব্যক্তিটা নেই, তিনি হয়তো আছেন অন্য কাজ করছেন বা অন্য সিন করছেন। তো ক্লোজ এরকম ভাবেই হয়, এরকম ভাবেই শুট হয়। তো তিনি কি রিয়াকশন দিয়েছেন, তার যখন ক্লোজ হচ্ছে সেটা আমার দেখা দরকার। ওই জন্য আমি মনিটরের সামনেও বসতাম, আমি এখনো বসি। আমার সাথে আমার হিরোইনের যে কটা সিন হয়েছে,
আমাদের এসপি শট জানো তো, এসপি শট হচ্ছে দুজনে সাজেশন প্রোফাইল হয়, দুজনে সামনাসামনি দাঁড়িয়ে থাকে বা বসে থাকে, ক্যামেরা শোল্ডার ওভার দ্য শোল্ডারে ওটাকে বলা হয়। ক্যামেরার এ পাশ দিয়ে ধরো তোমাকে, ধরো তুমি আমি এখানে আছি, ক্যামেরাটা এখানে রয়েছে, হ্যাঁ, আমার কানের সাজেশন থাকবে এবং তোমার প্রেফারেন্স থাকবে। তুমি ডায়লগ বললে হলো আমাদের দুজনের কথা, এবার সেমটা উল্টে গেল, ক্যামেরাটা ওদিকে গেল, ওদিকে গিয়ে তোমার এই জায়গাটা ধরলো আর আমার ফেস ধরলো। আচ্ছা আচ্ছা। তো এরকম ভাবে শুট হয়। তো সেখানেও একটা জিনিস মাথায় রাখতে হয়, এ পাশ দিয়ে যখন শর্ট হয়েছে আমার তখন ফেস নেই, তখন আমাকে তো অভিনয়টা করতে হচ্ছে বা কিউটা দিতে হচ্ছে, ডায়লগটা বলতে হচ্ছে। সেখানে ধরো আমি একটা ভুল ডায়লগ বললাম, তার অপোজিটে হিরোইন ভুল ডায়লগ বললো, মানে সেটা নিয়ে সে মানে সেটা ইম্প্রোভাইজেশনের দ্বারা একটা অন্য ডায়লগ হলো, এবং অপোজিটে যখন ক্যামেরাটা যায় তখন যদি আমি আমার অন্য ডায়লগ বলি তাহলে সেটা মিলে না। আমার প্রেফারেন্স আমি একরকম ডায়লগ বললাম, আমার সাজেশনে আমি আরেকটা ডায়লগ বললাম, তাহলে আমার যে সামনে আর্টিস্ট আছেন উনিও কনফিউজ হয়ে গেলেন। তো এটাতে কি হয়, অনেক সময় গন্ডগোল হয়ে যায়, তাতে মানে সেগুলো মাথায় রাখতে হয়। তো এরকম ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো আমাদের সবসময় মাথায় রাখতে হয়, এবং প্রত্যেকদিনই মানে শিখছি এখনো। তো সবসময় শিখতে হবে, শিখে যাব মৃত্যুর আগের দিন অবধি, মানে মৃত্যুর দিন অবধি শিখে যাবো। তো এই হচ্ছে ব্যাপার। এবং যারা জানে না লাকিলি, হ্যাঁ, এবং যারা সব জানতে পারছে, কিন্তু দিব্যদার কাছ থেকে সব জানতে পারছে। না, অনেকেরই আইডিয়া আছে, যারা জানেন না তারা জেনে নিন। একদমই তাই, এরকম ভাবে শুটিং হয়। আর বিষয় হচ্ছে এই যে শুটিং, এই যে টেকনিক্যাল বিষয়গুলো, এগুলো আমি টেকনিক্যাল বিষয় বললাম, তো আরো অনেক কিছু আছে। আমি তো কিছুই জানি না, মানে এই জিনিসগুলো আমি যেটুকু যা শিখেছি আপাতত, যেটুকু যা দেখেছি আমি সেটা বললাম। এর বাইরেও মানে ছবির কাজ অন্য রকম ভাবে হয়, অন্য প্যাটার্নে হয়, সেটা একদম ইঞ্চি ইঞ্চি, এখানে পা মানে এখানেই পা, ব্লক লেন্সে কাজ, এখানে পা মানে ওখানে পা, অনেক টাফ ব্যাপার আছে। আমার P2 ক্যামেরাতেও, আমি P2 ক্যামেরা P2 ক্যামেরাতে শুট হতো। P2 ক্যামেরা হচ্ছে তোমার জুম লেন্স, মানে লেন্স চেঞ্জ করতে হয় না, যে ক্যামেরা জুম হয়ে যায় আবার পেছনে চলে আসে, মানে ওটাকে তুমি মুভ করতে পারো বিভিন্ন ভাবে। আর ব্লক লেন্স হচ্ছে চুনি পান্না। ব্লক লেন্স হচ্ছে যখন তোমার ক্লোজ শট নিতে হয় তখন লেন্স চেঞ্জ করতে হয়, যখন বড় শট নিতে হচ্ছে তখন লেন্স চেঞ্জ করতে হয়। তো ব্লক লেন্স একটু হয়তো চাপ হয়, মানে 19-20 হলে হয়তো ক্যামেরাম্যান যিনি আছেন তিনি হয়তো অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কিন্তু ছবির ব্লক লেন্স আরো একটু টাফ হয়, তখন সেই আর্টিস্টকে অনেক বেশি দক্ষ হতে হয়, তাহলে সুবিধা হয় আর কি, মানে টিমের পক্ষে। তো এই টেকনিক্যাল বিষয়গুলো আমি যদি মনে, তাহলে আমার মনে পড়ে একটা জিনিস, যে জয়ীর যে কজন আর্টিস্ট রয়েছেন এবং চুনি পান্না যে কজন আর্টিস্ট রয়েছেন, প্রত্যেকে আমায় খুব হেল্প করেছে, প্রত্যেকে খুব হেল্প করেছে। সেই সাপোর্টটা তুমি পেয়েছো? সেই সাপোর্টটা আমি পেয়েছি, প্রত্যেকে হেল্প করেছে টেকনিক্যাল বিষয়গুলো। আমার রাজীবদার সঙ্গে, রাজীব বোস, মিস্টার পারফেক্ট বলে আমি জানি। আচ্ছা। রাজীব বোসকে, রাজীবদা আমাকে প্রত্যেক শটে বোঝাতো যে এটা ভাই এরকম 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 এরকম, প্রত্যেকে হেল্প করে। রাজীবদা, পার্থদা, সুরজিৎ ব্যানার্জি, পার্থদা বলতে পার্থ সারথী দেব, হ্যাঁ, সুরজিৎ ব্যানার্জি, অনির্বাণ দা, এবং আমার যে হিরোইন ছিল দেবাদ্রিতা, অন্বেষা হাজরা, সবাই আমাকে হেল্প করেছে, সবাই হেল্প করেছে, সবাই। যখন তুমি প্রথমবার মেকআপ রুম শেয়ার করছো, আর এই বড় বড় আর্টিস্ট ধরো তুলিকা দিবা, অনেকে ছিল, জয়ীতে এক্সপিরিয়েন্স বলতে আমি যেরকমটা ভেবেছি সেরকমটা না, অন্য রকম হয়ে গেছিল। মানে আমি ভেবেছিলাম যে এনারা এত সিনিয়র, আমার বাবার থেকে বড়, কি হবে, হ্যাঁ, এরম থাকবো। আমি প্রথম দিন এরকম ভাবে মাথায় ভাবছি আমি এরম থাকবো, আমি বেশি কথা বলবো না, আমি চুপ করে থাকবো, ওনারা কি বলছেন সেটা শুনবো, এরকম ভেবেছি। বাকি 5টা ছেলে যেরকম ভাবে আমিও সেম ভেবেছি। তো প্রথম দিন পার্থদার সাথে যেদিনকে আলাপ হলো, দেখা হলো, ধীরে ধীরে এখন পার্থদার সাথে যে সম্পর্ক অন্য রকম হয়, পার্থদাই বলতে পারবে। পার্থদা দেখছো হয়তো, পার্থদা হয়তো দেখছো, পার্থদা যাই হোক, তো পার্থদা হয়তো দেখছো, সুজিতদা হয়তো দেখছো। তো প্রথম দিন আমি এটাই, মানে এত মাথা পুরো ঘেটে গেছে। তো একটা জিনিস, আমি এদের কি দাদা বলবো না জেঠু বলবো, এদের দাদা জেঠু কাকু কি বলবো, সব মিলিয়ে মিশিয়ে বলছে যে ইন্ডাস্ট্রিতে সবাইকে যে বয়সে বড় হয়, যত বড় হোক, সে তোমার থেকে 40 বছরে বড় হতে পারে, 50 বছরে বড় হতে পারে, 30 বছরে বড় হতে পারে, বা তোমার থেকে 6 মাসের বড় হতে পারে, বড় হলে তাকে দাদা বা দিদি ডাকতে হবে, সে যত বড় হোক, এটা নিয়ম। এবং আমরা এটা ফলো করে আসছি, এটা অনেকেই জানেন হয়তো। তো আমি আমাদের মেকআপ রুম, আমি বলছি জয়ীর যে 7 নম্বর মেকআপ রুম, ওটা ফেমাস, এখনো ফেমাস, ওটাতে এখন সর্বমঙ্গলা শুটিং চলছে। এবং আমাদের জয়ীর 2জন পুরনো সদস্য আছে যারা ওই মেকআপ রুমটা এখনো আছে, রাজীবদা আর অনির্বাণ দা, যে আমার সেজো দাদা হয়েছিল আর বড় দাদা হয়েছিল, তারা এখন ওই মেকআপ রুমটায় বসে। আমাদের সেম ফ্লোরে সর্বমঙ্গলা শুটিং হচ্ছে। আচ্ছা।
মানে জয়ীর পর ওই একই হাউসের দুটো, ওটা সানে হয়। তো যাই হোক, আমাদের মেকআপ রুমে আমরা কে কে থাকতাম, মেকআপ রুম অনেক ছিল কিন্তু আমরা একই মেকআপ রুমে থাকতাম। ব্যাপারটা যে লাঞ্চের সময় একই সাথে থাকতাম, একই সাথে লাঞ্চ করতে, এটাও খাচ্ছে ওটাও খাচ্ছে। তো আমাদের মেকআপ রুমে পার্থ সারথী দেব, সুরজিৎ ব্যানার্জি, অরুণ ব্যানার্জি, আচ্ছা আমি এদের মাঝখানে আছি। এটা কি বলছে, প্রত্যেক ঘন্টায় না প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কিছু না কিছু শিখতাম। অভিনয় নিয়ে, অভিনয়ের বাইরে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সবকিছু। আমি ব্যাংকের কত কিছু ওখান থেকে শিখেছি। ব্যাংক ওরা আলোচনা করতো, ওরা লোন পে করতো এবং ওরা আরো অভ্যন্তরীণ অনেক কিছু নিয়ে আলোচনা করতো, সেটা আমি দেখতাম, বুঝতাম, আবার জিজ্ঞেস করলাম দাদা এটা গোগল দা, আচ্ছা অনির্বাণ দা, রাজীব দা, সবাই একসাথে, সবাই আমাকে প্যাম্পার করে রাখতো, আদর করতো, লেগ পুল করতো। সেটা ভালোবেসে হ্যাঁ, মানে সব থেকে ছোট হলে যা হয় আর কি, মানে ওই মেকআপ রুমটা সব থেকে ছোট আমি। আচ্ছা হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। মেয়েদের মেকআপ রুম থেকে বিকেলবেলা হলে মেয়েরাও চলে আসতো আমাদের, আমরা সবাই একসাথে গোল হয়ে আড্ডা মারতাম। প্রোডাকশনকে বলা হতো এখানে 4টে চেয়ার দিয়ে যাও, হ্যালো আজকে না 5টা চেয়ার দিয়ে। শুটিং শেষ হয়ে যাওয়ার পর ওই আড্ডাগুলো কতটা মিস করো, যে একসাথে বসে আড্ডা মারতে পারছো না এরকম? যেদিনকে মানে মিস করি বললে ভুল হবে, সারাক্ষণ ওগুলো মনে পড়ে, এখনো মনে পড়ছে যে আমাদের যে পুজোর আগে র্যাপ আপ হয়েছে চুনি পান্না, তো যখনই মনে পড়ে তখনই খুব খারাপ লাগে। তারপরে ভাবি চলো আবার হয়তো একসাথে নতুন ভাবে দেখা হবে সবার সাথে। জয় যেদিন শেষ হয় সেদিনকে আমি শর্টের মাঝখানে কেঁদে দিয়েছিলাম, চুনি পান্না যেদিন শেষ হয় সেদিনকে লাস্ট শর্টের পরে কেঁদেছিলাম। বাহ, সবাই জড়িয়ে ধরে কাঁদছে, তো চোখ দিয়ে জলটা বেরিয়ে এসে স্বাভাবিক, একটা পরিবারের মতো। হ্যাঁ, কিন্তু জয়ী যখন শেষ হয়েছিল হাওয়া করে কেঁদে দিয়েছিলাম, এবারেও কেঁদে দিয়েছিলাম, কিন্তু মানে এবারে কান্নাটা অন্যরকম ছিল, মানে এবারে আমি খেপে কেঁদেছি। মানে কান্নার প্রকারভেদ হয়। হ্যাঁ, কান্নার প্রকারভেদ হয়। আমি খেপে কেঁদেছি এবছর, মানে চুনি পান্না শেষ হওয়ার পর, মানে যেদিনকে শুনেছি শেষ হবে সেদিনকে কেঁদেছি। আচ্ছা হ্যাঁ, খেপে তারপর মেকআপ রুমে গিয়ে আমি এখন হাসছি, কিন্তু সকল কিছু করার নেই, এটা আসে স্বাভাবিক। একটা এতদিন থাকো, তারপর ওখান থেকে বেরিয়ে আসো যখন, একটা কষ্ট হবে। এখানে সৌরভদাকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছি, তো এই হচ্ছে ব্যাপার। তো চুনি পান্না হচ্ছে তুমি নির্ভীক বাবু, খুব ভূতে ভয় পাও, বাস্তবে কি সেইটা? দেখো, বাস্তবে আমি ভয় পাই না তা নয়, ভূত বিশ্বাস করি কি না করি সেটা পরের ব্যাপার, কিন্তু আমার একটু একা থাকায় ফোবিয়া আছে। লাইক আমাকে একা তুমি একটা বাড়িতে থাকতে দিয়ে যাও, আমি থেকে যাব, একটা বাড়িতে আমি একা একা থেকে যাব সারাদিন, কিন্তু রাত কাটাতে পারবো না, ঘুম আসবে, ঘুমোতে পারবো না। ঘুমানোর জন্য বাবা মা অথবা বোনকে কাউকে একজনকে সঙ্গে থাকতে হবে। সত্যি কথা বললাম, আমি একা ঘুমোতে পারি না। মানে আমাদের কিন্তু দিব্যদা বিশাল ভীতু, এটা সবাই জেনে রাখবে। বিশাল না, বিশালের থেকে কম, ওই রাতটুকু কাটানোই তো মানে চাপে। হ্যাঁ, ওই একা ঘুম আসে। কেন, কখনো কি এক্সপেরিয়েন্স কিছু হয়েছে? না, কিছু এক্সপেরিয়েন্স হয়নি আজ পর্যন্ত, কখনো কোনো এক্সপেরিয়েন্স হয়নি। একটা এক্সপেরিয়েন্স হয়েছে, ওটাকে ভূত বলবো কি বলবো আমি জানি না, সেটা যদি আমি মানে শেয়ার করি। হ্যাঁ বলো একদম। আমাদের মনীষ পলের কাছে একটা আমাদের 3টে ক্লাস ছিল, ওয়ার্কশপ ছিল, 3 দিনের ক্লাস ছিল, সেটা বর্ধমানে হচ্ছিল, না বর্ধমান না, সেটা হচ্ছে দুর্গাপুরে হচ্ছিল। ওই ক্লাসটা দুর্গাপুরে ছিল, দুর্গাপুরে শ্যালি বলে একটা ডান্স স্কুল আছে, ওখানে খুব নাম করা, দুর্গাপুর সিটি সেন্টারের ওখানে, মানে বিগ বাজারের থেকে একটুখানি, দুর্গাপুর বিগ বাজারের ওখানে সিটি সেন্টার। তো সেখানে আমরা 3 রাত কাটাই। প্রথম দিন যেদিনকে গেছিলাম, তো এটা একটু লম্বা গল্প, মানে লম্বা গল্প শর্টে বলছি। তো আমরা 3 বন্ধু ছিলাম ওখানে, আমরা 3 জনে, আমার ডান্স ক্লাসেরই, আমি, আমার সাথে রোহান আর অনুরাগ, আমরা 3 জন। তো পরের দিন সকালবেলা, তো যেই ক্লাব হাউসে ডান্স শেখানো হবে ওখানে মনীষ স্যার আসবেন, তো ওখানে আমরা যাব। তো আগের দিন রাত কাটানোর কথা হচ্ছে শ্যালিতে, ওই বাড়িটাতে রাত কাটানোর কথা। আচ্ছা, তো আমরা 3 জন ওখানে আছি, এবং যিনি ওই বাড়িটা দেখাশোনা করেন তিনি ওখানে মাঝে মাঝে আসেন, আবার চলে যান। বললো যে নিচে একটা রুম আছে আর উপরে রুম আছে, তোমরা যেখানে খুশি থাকতে পারো, কোনো অসুবিধা নেই, নিজের মনে করো, তোমাদের ডিনার হয়ে গেলে তোমরা সব লাইটগুলো একটু অফ করে ঘুমিয়ে পড়ো। তো আমরা একটা কাজ করলাম, ওপরে একটা বড় ডান্স ফ্লোর ছিল, তো আমরা ঠিক করলাম ওই জায়গাটা এত সুন্দর, মানে সরস্বতীর মূর্তি আছে, টিভি আছে, সব আছে, আমরা ভাবলাম ওখানে ঘুমবো। তো নিচ থেকে একটা বড় ওই তোষক, একটা গদি জাজিম যেটা, ওটা নিচ থেকে আনতে হতো। তো নিচেও শুনলাম যে ঘর আছে ওখানে, তো বললো যে
ওই ঘরটা বললো তোমরা একবার চাইলে নিচের ঘরটা দেখতে পারো, তোমরা যদি ওখানে কেউ শুতে চায়, এরকম যদি হয় যে তোমরা দুজন উপরে শুলে একজন নিচে শুলে, আমার তাতে কোনো প্রবলেম নেই, তোমরা যাও শো। তো আমাদের আর একটা জিনিস বলা হয়েছিল, নিচের যে ঘরটা ওটার একটা চাবি আছে, ওটার কিন্তু আর কোনো মানে ডুপ্লিকেট চাবি নেই। আর বাড়ির বাকি দরজার বা বাড়ির মেইন গেটের 2 কপি 3 কপি আছে, 2 কপি আমার কাছে আছে আর একটা মালিকের কাছে আছে। আচ্ছা, তো নিচের যে ঘরটা ওটা রোহানের হাতে দেওয়া হলো, রোহান খুব দায়িত্ববান ছিল, অনুরাগও দায়িত্ববান ছিল, তো ওদের হাতে, রোহানের হাতে দেওয়া হলো এই চাবিটা। দায়িত্ববান না? হ্যাঁ, আমিও দায়িত্ববান, ওরা একটু বেশি দায়িত্ববান। আচ্ছা, ঠিক আছে, প্রবীরটা। হ্যাঁ বলো। তো ওই চাবিটা রোহানের হাতে দেওয়া হলো, বললো যে তুমি নিচের গেটে তালা দিয়ে চাবিটা কালকে সকালে আমার সাথে দেখালো আমায় দিও। আচ্ছা, তো আমরা নিচের দরজাটা খুললাম, ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পর দেখলাম একটা বড় জাজিম রয়েছে, একটা পুতুল রয়েছে সুন্দর, ডাইনিং টেবিল পাতা রয়েছে, ভেতরে একটা রকিং চেয়ার আছে, একটা বেড রয়েছে। আমরা বললাম যে নিচে কি আমরা শোবো? আমি বললাম নিচে যদি একটু শুয়ে তারপরে যদি রাত্রেবেলা রকিং চেয়ারটা ধরলে তখন কি করবি? আমরা মজা করে বলছি। বলছে হ্যাঁ তাও ঠিক, তাহলে যে ওপরই তিনজনে। হ্যাঁ, রোহান মোটামুটি, ওরা দুজন তাও সাহসী, আমার থেকে সাহসী, রাত কাটিয়ে দেবে একটা জায়গায় একা একা। তো আমরা ওপরে ওই জাজিমটাকে নিয়ে আসি। নিয়ে আসার সময় ওই ঘরের মধ্যে একটা ঘর ছিল যেটা হ্যাশবলটা লাগানো ছিল, কিন্তু ওটাতে পার্টিকুলার কোনো তালা ছিল না। তো ওই ঘরটা আমাদের খুব কিউরিসিটি হচ্ছিল যে ঘরটা একবার খুলে দেখবো কি আছে। সত্যি কথা বলছি ভাই, আমাদের খুব কিউরিসিটি হচ্ছিল ঘরটা, মানে অদ্ভুতভাবে ওই ঘরটার দিকে খুব চোখ যাচ্ছিল। ওই ঘরটার মধ্যে এটা প্রত্যেকটা ভুতুরে যেখানে জায়গা থাকে মানে আমি বলছি না, কিন্তু ওই জায়গাটা ভুতুরে জায়গা, ওখানে কিছুই নেই, হয়তো এটা আমাদের ব্যাহেম হতে পারে। আচ্ছা, মানে এটা ভাবনা যে চলো কিছু আছে। তো আমরা না হ্যাশবলটা খুলতে যাচ্ছিলাম, আমরা নিজেরাই রিয়েলাইজ করলাম যে ওই দরজাটা আমরা কেন খুলবো, মানে অন্য জায়গা কি দরকার, হয়তো ওটা স্টোর রুম হতে পারে। হ্যাঁ, তো আমরা ওটা হাফ খুলে বন্ধ করে দিলাম, খুললাম না দরজাটা। খুলে জাজিমটা নিচ থেকে নিয়ে ওপরে চলে গেলাম। ওপরে গিয়ে আমাদের আধ ঘন্টা পর মনে পড়ে যে আমরা নিচে যে লাইটগুলো জ্বেলেছিলাম ওই ঘরে ঢুকে, আমরা ঘরটা থেকে বেরিয়ে তালা দিয়ে দিলাম। এবার ঘরটা ঢুকেছিল? ওই ঘরটায় ঢুকিনি। আচ্ছা, যে ঘর মানে নিচের যে ঘরটা ওটাতে ঢুকে, ওই আরেকটা যে ঘর ছিল ওটাতে ঢুকিনি, ওটা হচ্ছে ওই হ্যাশবলওয়ালা ঘরটা। আর যেই ঘরটায় ঢুকেছিলাম সেই ঘরটার মধ্যেই হ্যাশবলওয়ালা ঘরটা, যে ঘরটায় ঢুকেছিলাম সেখানে জাজিমটা ছিল। জাজিম নিয়ে আমরা উপরে চলে আসি। কিছুক্ষণ পর আমাদের মাথায় আসে যে আমরা লাইটটা অফ করে আসিনি, নিচের বেডরুমের ওই যে নিচের ঘরটা ছিল ওটা অফ করে আসিনি। তারপর আমরা টিউবটা অফ করতে গেছি, দেখলাম আমরা যে হ্যাশবলটা যেই পজিশনে ছেড়েছিলাম নিচে বন্ধ করে, ওটা এরকম উঠে আছে, অদ্ভুতভাবে উঠে আছে। তারপরে আমরা তিনজনই শিওর আমরা তো বন্ধ করে দিলাম দরজাটা, আমরা দরজাটা খুললামই না, তাহলে কে করলো ওটা? ওই ঘরের মধ্যে ঘর, যে ঘরে একটাই চাবি যেটা আমাদের বলে যাওয়া হয়েছিল, এবং ওই চাবিটা রোহানের কাছে। আমরা তিনজন একসাথে ওপরে বসে কিছুক্ষণ গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে ডিনার সেরে যখন নিচে এলাম লাইটগুলো অফ করতে, তখন দেখলাম যে ওই ঘরের ওই হ্যাশবলটা এরকম ভাবে উল্টে উপরে উঁচিয়ে আছে, এরকম ভাবে বের করা অর্ধেকটা। আচ্ছা, তো আমরা না ওটা দেখে মানে ওখানে আটকে গেলাম। তারপরে আমরা নিজেরাই বললাম হয়তো আমাদেরই ভুল হয়েছে। এবারে কি করলাম, ভালো করে আটকে দিলাম। বললাম এরপরে আবার কিছুক্ষণ পর এসে দেখবো কি হয়। পুরোটা আটকে দিলাম, আটকে দিয়ে ওপরে চলে গেছি। কিছুক্ষণ পর একটা কারণে নিচে আবার যেতে হয়েছে ওই ঘরটাতে। গিয়ে দেখলাম হ্যাশবলটা এরকম হয় আবার পুরোটা বেরিয়ে আছে। মানে একটা হ্যাশবল যখন এরকম ভাবে আটকানো, তখন কখনোই সম্ভব না জিনিসটাকে আবার এরকম ভাবে বার করে এরকম উপর দিকে উঠিয়ে দেওয়া। যে কেউ যদি করে থাকে তাহলে সে করতে পারবে। ছিল না, কেউ ছিল না, আমাদের একটাই চাবি ছিল। ওটা আজ পর্যন্ত বুঝতে পারিনি ওটা কি করে হয়েছে। হয়তো অন্য কোনো ব্যাপার হতে পারে, আমি জানি না এখনো। আপনারা ভাবুন কি, এখনো ভাবি। তো আমি বলছি না এটা ভূত বা কিছু, একটা এক্সপিরিয়েন্স অন্যরকম হয়েছে। তো আমরা ওখানে ছিলাম, ওখানে 3 দিন ছিলাম, কিন্তু নিচের ঘরটা কখনো যাইনি। 3 তলায় ওপারে, 3 তলায় বলছি, 2 তলায় ওপরেই ছিলাম, 3 দিন ধরে ওপরেই ছিলাম, আমরা নিচে যাইনি। 3 দিন ক্লাস হয়ে গেছে, তারপর কলকাতায় চলে এসেছি। মানে স্বীকার করছো তুমি একটু হলেও ভীতু? হ্যাঁ, আমি একটু হলেও ভীতু, সেটা আমি স্বীকার করি। বাহ। তো তুমি ওই ঘটনাটা ঘটার পর কিন্তু আমি বেশ ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়া স্বাভাবিক। দর্শকরা হয়তো ভাবছে এটা কোনো হয়তো ভূতের সাথে কোনো ইন্টারভিউ। না, এটা বাস্তব একটা মানুষ, কোনো ভূতের সাথে কোনো ইন্টারভিউ নিচ্ছি না। তো তুমি তো ইন্ডিয়ান আর্মির খুব বড় ভক্ত। হ্যাঁ, খুব। তো অ্যাক্টিংয়ে না আসলে কি তুমি ইন্ডিয়ান আর্মি জয়েন করতে? ইন্ডিয়ান আর্মি হয়তো যেতাম, কিন্তু আমার মাকে বলেছিলাম যে মাকে আমি মানে এখন বলি, তো কয়েকদিন আগেই বলেছিলাম মাকে যে মা, যে আমি যদি ইন্ডিয়ান আর্মিতে বললাম তোকে ছাড়বো না। একটাই ছেলে।
হ্যাঁ আমি তখন মাকে বলি, এই তোমার মতো এরকম যদি সবাই যদি বলে আমি আমার ছেলেকে ছাড়বো না, আমি আমার ছেলেকে ছাড়বো, তাহলে দেশকে কি রক্ষা করবে? তারপর মায়ের রিয়াকশনটা কি ছিল? মা মা কিছু বলে। প্রত্যেকটা হওয়া তো ইন্ডিয়ান আর্মি আমার কাছে আলাদা একটা ইমোশন। সুযোগ পেলে কখনো যদি জয়েন করতে চাও যাবে? হয়তো আর মানে সেই সময়টা হয়তো পেরিয়ে গেছে, আর হয়তো হবে না। আচ্ছা, সময়টা হয়তো পেরিয়ে সময়টা গেছে, তো পেরিয়ে গেছে, আর ঠিক হয়তো আছে, হবে না। হবে না। তো তুমি অসাধারণ মিমিক্রি করতে পারো। সেটাকে বললো জেভিয়ারকে ওরকম কেউ কিছু বলে না, জেভিয়ার আগে থেকে সব জানে, জেভিয়ারকে সিক্স সেন্স কাজ করে। জেভিয়ার সব জানতা, সব জানে, আমার কাছে গামছা কিছু নেই, চাপ নেই, সব জানতা না। এই না গামছা বলে আমি বলিনি। আমি বলছি দর্শক, আচ্ছা। আমি দর্শকদের বলছি। তো মিমিক্রি করতে পারো অসাধারণ। আচ্ছা, দিদি করতে নাম্বার পারি ওয়ানে কিনা তুমি জানি না, এসেছিলে, তখন আমি মিমিক্রি করেছিলে। বাথরুমে বসে একা একা মানে করতে থাকি, এর ওর নকল করতে থাকি, স্কুল টিচারের নকল, মানে বাথরুমে বসে তুমি মিমিক্রি করা শিখেছো? মানে নিজের মধ্যে করতে থাকি, বেশ মজার লাগে, মানে আমার মজা লাগে, আনন্দ পাই আমি। কারোর একটা গলার ভয়েস কপি করা, তার জেস্চার নকল করা। তো শাহরুখ খান, অমিতাভ বচ্চনের যদি দুটো মিমিক্রি শুনতে পেতাম, সবাই শুনবে অবশ্যই, ক্যামেরার পেছনে এরা বসে আছে। আমার মানে আমি যেটা একবার শুরু করেছিলাম, ক্লাসে করেছিলাম টিচার্স ডের দিন, আমি সৈফ আলি খান দিয়ে স্টার্ট করেছিলাম। মানে আমার সৈফ আলি খানের মিমিক্রি করতে খুব ভালো। ওয়াও বেবু, তারপরের লাইনটা বললো দর্শক হয়তো রেগে যাবেন, বা সৈফ আলি খান উঠেছে। আচ্ছা, আরেকজন তিনি আমাদের খুব প্রিয়, তিনি হয়তো আমাকে চেনেন না, বা চিনলে যদি চিনতে পারেন বা যদি এই ভিডিওটা দেখেন তাহলে শিওর আমি মার খাবো বা গায়েব হয়ে যেতে পারি, বলা যায়। বলো, তোমাকে বলতে হবে এটা কে। আচ্ছা ঠিক আছে, আমি তার নাম বলছি না। ধরো তিনি খেতে বসছেন, আমি ধরতে বলছি, সত্যি বলছি না। আচ্ছা ধরলাম। ধরো তিনি খেতে বসছেন, অনেক খাটাখাটনির পর খাওয়ার সময় পায়নি, খেতে বসছেন, আচ্ছা, দুপুর 3টে লাঞ্চ করতে বসছেন, সারাদিন শুটিং ছিল, ব্যস্ত ছিল। সেই সময় তুমি তার ঘরের বেলটা গিয়ে বাজালে। আচ্ছা, তিনি প্রথম গ্রাসটা তুলতে গেলেন, গ্রাসটা তুলতে পারলেন না, তখন তিনি কিভাবে রিয়াক্ট করবেন, এই রিয়াকশন মানে এই রিয়াক্ট যেটা করবেন, এটা আমি যেটা বলবো সেটা দেখে তোমায় বলতে হবে উনি কে। আচ্ছা, দেখে তুমি বলতে পারবে। আমায় কোশ্চেন করছি। ধরো বেলটা বাজলো, আরেকবার প্লিজ, আরেকবার শোনো। খেতে বসছো, বেল বাজলো, হ্যাঁ, খেতা পর্যন্ত দেন না, চাপকে পিঠে ছাল তুলে দিতে হত ভাগা চেটে। ও এটা তো রঞ্জিত মল্লিক। রঞ্জু কাকু, তো জানি না তিনি আমাকে দেখতে পেলে কি করবে। অবশ্যই চাপকে পিঠে ছাল চামড়া তুলবে না, অবশ্যই সেটা নিয়ে চাপ নেই। শাহরুখ খান, আমি শাহরুখ খান, আমি সত্যি কথা বলছি, শাহরুখ খানের রোমান্টিক মুভি আমি করতে পারি সিরিয়াসলি। আচ্ছা, মানে চেষ্টা করেছি, আমার ঠিক হয় না। আমার ওর থেকে শাহরুখ খানের একটা ডায়লগ আছে যেটা শাহরুখ খান খুব রেগে আছে, बचपन में मेरी माँ ने मुझे कहा था कि खाते वक्त रोटी और मांस गिननी बहुत बुरी बात होती है। অনেকদিন করা হয় না হয়তো ভয়েসটা। তুমি সত্যি দিব্যতা না শাহরুখ খানের, আমি বুঝতে পারছি না, মানে সঙ্গে সঙ্গে মানুষ চেঞ্জ হচ্ছে। জিতেরটা করো। আচ্ছা, 100 ডায়াল করলেই পুলিশ আসতে হবে, এটাই হবে সিস্টেম, 100 টাকা ফেললে নয়। বস ইস মুম্বাই শহর কো কারানে কে লায়া হো। মানে এটা সিনেমার ডায়লগ, আমি কিন্তু অসাধারণ, কি ট্যালেন্টেড আমাদের দিব্য, অসাধারণ। মানে কন্টিনিউয়াসলি দিব্য থেকে কখনো হয়ে গেল শাহরুখ খান, কখনো আবার জিদ্দা, কখনো আবার রঞ্জিত মল্লিক। তো এটা মানে ইন্সপায়ার কে করে তোমাকে, এরকম দেখেছো কোথাও আগে এরকম আমি হ্যাঁ এই মানুষের কাছে ইন্সপিরেশন পাই? আমার না মানে আমি স্কুল থেকে স্টার্ট করেছিলাম, স্কুলে কোনো টিচার ক্লাস নিচ্ছেন, তিনি চলে যাওয়ার পরে তার মতো মিমিক্রি করতাম বোর্ডের সামনে গিয়ে, এরকম অনেকবার কেসও খেয়েছি। মনিটর গিয়ে স্যারকে বলে দিচ্ছে, স্যার আপনার না এরকম ভাবে নকল করেছে, আপনি এই করেছেন, ওই করেছেন, সেই করেছেন, এই যা হয় সবাই। তো সেই খিচকেমিটা এখনো বন্ধ হয়নি, হবে না। সবকিছু বন্ধ হলে তো চাপেন না, দিব্য যদি হারিয়ে যাবে তখন কোথাও। তো এতদিন ধরে তুমি বিভিন্ন সিরিয়াল শুট করছো, কোনো খারাপ এক্সপিরিয়েন্স কি কিছু হয়েছে? খারাপ এক্সপিরিয়েন্স বলতে হ্যাঁ, শর্ট দিতে দিতে একবার আমাশা হয়ে গেছিল। কি হয়েছিল? আমাশা হয়ে গেছিল, লুজ মোশন যাকে বলে। শর্ট দিতে দিতে? হ্যাঁ, মানে সেদিনকে খুব গরম ছিল, পেট খারাপ হয়ে গেছে, তো ওটা একটা
বিশাল। না, অনেকে বলে আমাকে এই ফেস করতে হচ্ছে, ওই ফেস করতে হচ্ছে, আলাদা লেভেলের। তো তারপরে আমাকে বাঁচিয়েছিল হচ্ছে পার্থ সারথী। তার কাছে আমার কাছে সেদিনকে সোপ ছিল না, অদ্ভুত ভাবে আমাদের হ্যান্ড সোপ, মানে ওই লিকুইড সোপ বা পেপার সোপ থাকে, তো আমার ব্যাগে সেদিনকে অদ্ভুত ভাবে ছিল না, সেদিনকে ওটা হতে হলো। আর অদ্ভুত এমন জায়গায় শুটিং হচ্ছে, সেখানে কোনো দোকান নেই, বাইরে শুটিং হচ্ছে, মেকআপ বাস রয়েছে। তারপরে পার্থদার কাছে ওষুধ ছিল, সে আমাকে ওষুধ দিয়েছে। আর 2018 কথা বলছি। আচ্ছা, ওষুধ দিলেন এবং ওই পেপার সোপ দিলেন। তারপর আমার ওনার গোটা পেপার সোপ সব শেষ করে দিয়েছি আমি। তো ওইভাবে আমি বেঁচে গেলাম ওই যাত্রায়, এবং ডিরেক্টর ছাড় দিলেন, বলে হ্যাঁ বাবা যাও, কোনো অসুবিধা নেই। যাক, সেই যাত্রায় বেঁচে গেছো। আর কোনো এক্সপিরিয়েন্স? না, তারপর এখন আর ওরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি। আচ্ছা, এমন কি কোনো ঘটনা আছে মানে যেটা ইন্ডাস্ট্রির মধ্যে ঘটছে, বাইরে আসা উচিত কিন্তু হয়তো কোনো কারণে হয়তো কোনো চাপে পড়ে আসছে না? না, সেরকম কোনো জিনিস আমার এখনো চোখে পড়েনি। কি মনে করছো, মানে ভবিষ্যতে পড়তে পারে চোখে এরকম কিছু? তোমার কি মনে হয়? দেখো, আমি তো গণনা বা হাত দেখতে জানি না। আচ্ছা, গ্রহ নক্ষত্র স্থান দেখে কি পরিবর্তন হবে বা কি হতে চলেছে সেটাও বলতে পারি না। তো জানি না কখনো কি হবে। তবে একটা জিনিস, যেখানে কোনো খারাপ জিনিস হয় বা যে জিনিসটা ন্যায্য নয় বা যে জিনিসটা হওয়া উচিত নয়, যে জিনিসটা কারোর করণীয় নয়, সে যদি সেটা দিনের পর দিন করতে থাকে, একটা সময় এসে তাকে ধরা দিতেই হবে। সেটা স্বাভাবিক। সময় তাকে ঠিক সব কিছু, সময় যা দেবে, সময় তার থেকে সব কিছু নিয়ে নেবে। তো এখন তুমি নাম করা একজন অ্যাক্টার, না নাম করাই অ্যাক্টার, মা, কাকিমা, জেঠিমা, আমার মা, আমার ঠাকুমা, প্রত্যেকের মা ঠাকুমা বসে বসে সিরিয়াল দেখে। সিরিয়ালগুলোতে আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। কেন, কি রান্না করতে করতে দেখে না? ও আচ্ছা, তাও ভালো হলো, তো মজা করে বললে। তো কখনো কি মনে হয় যে এই ক্যামেরার সামনে থেকে ক্যামেরার পিছনে গিয়ে তুমি কাজ করবে, হয়তো ডিরেক্টর বা সিনেমাটোগ্রাফার বা স্ক্রিপ্ট রাইটার? সেরকমটা এখনো ভাবিনি। না, অত প্রতিভা আমার মধ্যে নেই, সেই প্রতিভাটা আমার মধ্যে নেই। এবং যিনি স্ক্রিপ্ট লেখেন, যিনি ডিরেকশন দেন, তার মাথায় যে কি চাপ, তাকে কিরম ভাবে ভাবতে হয়, সেটা আমরা সামনাসামনি দেখেছি। অদ্ভুত চাপ থাকে তার মাথার উপরে, সেটা বলে বোঝানো যাবে না, ব্যক্ত করা যাবে না। অদ্ভুত, মানে ডিরেক্টরের মাথায়, মেগা সিরিয়ালের ডিরেক্টরের মাথায়, সব মেগা সিরিয়ালের ডিরেক্টরদের মাথায় অসম্ভব চাপ থাকে, সব কিছুর চাপ। এই চাপ, ওই চাপ, সেই চাপ, একটা চাপ নয়, 20-25টা চাপ থাকে। মেগা সিরিয়ালের ডিরেক্টরদের উপর 20-25 রকমের চাপ থাকে। তো তুমি মানে তো দেখো তাদেরকে কিভাবে হ্যান্ডেল করছে, তোমার কি মনে হয় না যে তুমিও চেষ্টা করতে পারো সেরকম? আমার তো অ্যাক্টর হওয়ার ইচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সেটাও ঠিক কথা, অ্যাক্টর হওয়ার ইচ্ছে, কেন ডিরেক্টর হবো, এটা একটা কথা না, ওরকম ব্যাপার না, যার যেটা ইচ্ছে। দেখো, তিনি ওইটাকে ভালোবেসে বেছে নিয়েছেন যে আমি ডিরেকশন দেব, হ্যাঁ, সে ওটাতেই কিক পান এবং তার মনে হয় যে আমার পক্ষে এটাই অ্যাপ্রোপ্রিয়েট। তো আমার মনে হয় আমার পক্ষে ক্যামেরার সামনে এটা করাটা আমার ইচ্ছে বা আমার ভালো লাগা বা ভালোবাসার একটা জায়গা বা ভালোবাসার একটা কাজ। তো এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু মেগা সিরিয়ালের ডিরেক্টরদের উপর খুব প্রেশার পড়ে, স্ক্রিপ্ট রাইটারদেরও খুব চাপ। স্ক্রিপ্ট রাইটার কোথায় আছেন, ধরো তো মেগা সিরিয়ালে চাপ থাকে, ডেইলি সব যেহেতু আমি বলছি, ধরো স্ক্রিপ্ট রাইটার বাইরে আছেন, আচ্ছা, হয়তো বেরিয়েছেন রাস্তায়, কোনো জরুরি গ্রসারি কোথাও গেছেন কিনতে কিছু, তার কাছে ফোন এলে আমার এক্ষুনি 5 মিনিটের মধ্যে একটা সিন চাই, এই লাইনার, এই প্লট, সিন লিখে দাও, 10 মিনিট, 5 মিনিটের মধ্যে একটা সিন চাই, ইট শুড বি 10 পাতা, ফুটেজ হতে হবে 12 মিনিট, এরকম একটা সিন লিখে দাও, এই হচ্ছে 5 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে লিখে দাও। সে হয়তো 5 মিনিটটা 6 মিনিট নিচ্ছে, কিন্তু ওই বাইরে ওখান থেকে ফোনে হোক বা ল্যাপটপে হোক লিখে দিতে হচ্ছে। স্ক্রিপ্ট রাইটারদের এরকম চাপটা থাকে, সবার চাপ থাকে, যে ইপি হয়, এক্সিকিউটিভ প্রডিউসার, হ্যাঁ, আর্টিস্টদের ওপরে তো থাকেই, এবং ডিরেক্টর হচ্ছে মানে ফ্লোরের টপ বস। আর আমার মনে হয় ফ্লোরের টপ বস হচ্ছে ডিরেক্টর যা বলবে সেটা শুনতে হবে। ডিরেক্টরদের মাথায় যে অদ্ভুত চাপটা থাকে না, ওটা না বলে বোঝানো যাবে না। তারা খাওয়ার টাইম পায় না, খেতে বসে ভাবছে কি করবো, কি খাচ্ছে, টেস্টই পাচ্ছে না, জানি না কি বলে টেস্ট, হ্যাঁ, মানে না, করোনা হয়নি তাই বলে, কোনো ডিরেক্টরের করোনা হয়নি বলে টেস্ট, পাবলিক তো তাই ভাববে। না, করোনা হয়নি, মেগা সিরিয়ালের ডিরেক্টরদের করোনা নেই, সেটা বোঝায়। আমি বলছি মানে অদ্ভুত একটা বিষয়, মানে এরকমও হয়েছে, আমি দেখেছি 13টা সিন, পরপর 13টা সিন, রাত্রির 8টার মধ্যে প্যাক আপ করতে হবে। সে কখন খাচ্ছে, কাকে, তার মধ্যে দুটো আর্টিস্টকে হয়তো ছাড়তে হবে, তার আগে 2জন আর্টিস্টকে ছাড়তে হবে, এই সিনটা নেই। কটা চাপ হলো, রাত্রি 8টার মধ্যে এতগুলো সিন তুলতে হবে, এবারে ফুটেজ এত মিনিট দিতে হবে, দুটো চাপ। 3 নম্বর চাপ হচ্ছে 2জন আর্টিস্টকে ছাড়তে হবে,
দুজনকে ছাড়তে হবে তো দুটো ধরছি চাপ, চারটে চাপ। এবারে স্ক্রিপ্ট রাইটার আরো লিখছেন, তার উপরে যে প্রেশারটা আছে, তিনি তো মানে হয়তো আরো প্রজেক্ট দেখছেন, তো এই সিনটা এখনো আসেনি সময় মতো। 5টা চাপ, মিনিমাম 5টা চাপ তো প্রায় রোজেরই দেখা। তারপর তো টুকটাক লেগে যাচ্ছে, এই কারণে প্রোডাকশনে খাবার আসছে না, এই আসছে না, এরকম। না, আমাদের প্রোডাকশনে, আমাদের টেন্ট সিনেমা বা এসভিএফ আমি 2 জায়গায় কাজ করেছি, এরকম কখনো হয়নি এই খাবার আসছে না কেন, এই এটা আসছে না কেন, এই ওটা আসছে না কেন, এটা কখনো হয় না। তো ওখানে সব ঠিকঠাকই ছিল সবাই নিজেদের মধ্যে। অ্যাকচুয়ালি কি হয়, বাইরের কষ্ট যদি বাইরে অন্যরকম কষ্ট ইন দ্য সেন্স, ধরো কথার কথা, বাইরে কোথাও শুটিং হচ্ছে, মেকআপ বাস নেই সেখানে, এরকম হতেই পারে, মেকআপ বাস সেখানে নেই, হ্যাঁ, সেখানে হয়তো এমন একটা জায়গায় তোমার স্ক্রিপ্ট পড়তে হচ্ছে, স্ক্রিপ্টটা অনেক বড়, হ্যাঁ, বাকি চারিদিকে খুব কোলাহল হচ্ছে, খুব আওয়াজ হচ্ছে, চিৎকার করছে, মানে সবাই মিলে একসাথে কথা বললে যেটা হয়, তো বেশি কনসেন্ট্রেট করতে পারছো না, সেইভাবে তোমার স্ক্রিপ্ট পড়তে হবে। তো এই জিনিসগুলো আমার অসুবিধা কম হয়েছে, কারণ আমাদের যে মানে টিম আমাকে খুব সাহায্য করেছে, তো এই জন্য এই জিনিসগুলো মানে আমার কম প্রবলেম করেছে আমাকে। তো টিম যত ভালো হবে সবকিছু ভালো হবে, তোমার ওই ইনপুট ভালো হলে আউটপুট এমনি ভালো হবে। অসাধারণ ডায়লগ দিচ্ছি, ইনপুট ভালো হলে আউটপুট ভালো। হ্যাঁ, না মানে ওটাই তো, দেখো ক্যামেরার সামনে তো বললাম, ক্যামেরার সামনে শুধু কাজ নয়, ক্যামেরার মানে আসল কাজ তোমার ক্যামেরার পেছনে। যাক, নিজেকে তৈরি করা, প্রত্যেকদিন একটু একটু করে তৈরি করা, পুরনো ছবি দেখা, পুরনো বাংলা ছবি দেখা, নতুন কাজ দেখা, প্যাটার্ন দেখা, হলিউড, টলিউড, বলিউড, জলিউড যা আছে সব দেখা। বলছি এতটাই তুমি একদম, মানে এখানে সব গুরুদেবের ছবি আছে। হ্যাঁ, সবাই ভগবান, সবাই ভগবান, একদমই তাই, সবাই ভগবান, এখানে সব গুরুদেবের ছবি আছে। পুরনো ছবি দেখা, পুরনো বাংলা ছবি, না পুরনো বাংলা ছবি সত্যি মানে সোনার খনি, ওখান থেকে এমন এমন জিনিস তুমি খুঁজে পাবে না, অদ্ভুত জিনিস যেটা তুমি অন্য কোথাও থেকে হয়তো পাবে না, আবার অন্য কোথাও থেকে অনেক জিনিস পাবে, মানে সব জায়গা থেকে একটা মানে অন্য অন্য জিনিস পাবে। হ্যাঁ, মিশিয়ে, তাই আমি বলবো সবকিছু দরকার। মানে তুমি যদি আমাকে এখন জিজ্ঞাসা করো যে আমি কি ছবি দেখতে ভালোবাসি বা কি গান শুনি, হ্যাঁ, আমি উত্তম কুমারের ছবি দেখি, হ্যাঁ, আমি দেবের প্রচুর সিনেমা দেখেছি, বুম্বাদার প্রচুর সিনেমা দেখেছি, আমি ইকোওয়াইজের সিনেমা দেখেছি। ইকোওয়াইজ হচ্ছে তোমার এখানকার না, ইন্দোনেশিয়ান হিরো, আচ্ছা, হ্যাঁ, বা ধরো দ্য ম্যান ফ্রম নোওয়্যার, ওটাও তোমার কোরিয়ান। আমি কোরিয়ান মুভি দেখতে ভালোবাসি, আমি চাইনিজ মুভি দেখতেও ভালোবাসি। কন্টেন্টটা ভালো হলে তুমি দেখবে, কন্টেন্ট ভালো হলে আমি দেখবো, কন্টেন্ট শুধু না, আমার সবকিছু মিলিয়ে মিশিয়ে দেখতেও ভালোবাসি। আচ্ছা, তো এরকমটা নয় যে আমি আর্ট ফিল্ম ভালোবাসি বা কমার্শিয়াল ভালোবাসি না, এরকমটা নয়, আমার ভালো লাগে, আমার জিনিসটা দেখতে ভালো লাগে, আমি প্রত্যেকটা জিনিস থেকে কিছু না কিছু খোঁজার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, এবং যে স্ক্রিপ্টটা আমাদের কাছে আসে, আমি এটা ফিল করেছি, স্ক্রিপ্টটা প্রথমবার পড়ার পর, দ্বিতীয়বার পড়ার পর, তৃতীয়বার পড়ার পর 4 নম্বর বারও নতুন কিছু খুঁজে পেলাম, 5 নম্বর বার আবার যখন পড়লাম আবার নতুন কিছু খুঁজে পেলাম, 6 নম্বর বার দেখলাম আবার একটু থটটা পাল্টে গেল, আবার নতুন কিছু খুঁজে পেলাম, কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। ইভেন এটাও হয়, আমরা মনিটর করার পর, ডায়লগ বলার পর, যখন সিনটা টেলিকাস্ট হয়, আমি 2 বার করে টেলিকাস্ট দেখি, তো একবার হটস্টারে, একবার টেলিকাস্ট যখন হয়, তখন আমার মনে হয় কি, এইটা তো এত কিছু করে বললাম, এটা হয়তো এটা করা যেত, আরো ওটা করা যেত, আরো এটা করা যেত, এরকম মনে হয় সবসময়। তো মা বলে না যে এই আর শটটা ভালো হতো? মায়ের কি রিঅ্যাকশন যখন তোমার সিরিয়াল? মা খুব খুশি, মা কিছু বলে না, মা কিছু বলে না, মা বলে ধ্যান সে, বাবা আর মা বলে ধ্যান সে, ফোকাস। আমার বাবা মা সবসময় এটাই শিখেছে, ফোকাস। ওই জায়গা থেকে নড়লে হবে না, মানে একটা টার্গেট ফিক্স করে ওই ফোকাস। হ্যাঁ, বাবা মা সবসময় আমাকে ফোকাস করতে শিখেছে। একদম, এই রক বলে না জিম করতে করতে, মানে ডোয়েন জনসন, ফোকাস, ওই ফোকাসটা খুব। আচ্ছা, এবং শুধু সেটা ওয়ার্কআউটের সময় না, সব জায়গায়। আচ্ছা, তুমি তো মার্শাল আর্টস করো, রিল অ্যান্ড রিয়েলের কাছে সব খবরই আছে দেখছি। রিল অ্যান্ড রিয়েল সব খবরই রাখে মানুষের, না রাখলে চলে নাকি? তো কিছু বলো, মানে কে ইন্সপায়ার করে, বা হুট করে কেন মার্শাল আর্টস কেন? হুট করে নয়, মার্শাল আর্টটা আমি অনেকদিন ধরেই করি। ভাস্কর স্যার, যিনি আমার গুরু, মানে যিনি শেখাতেন মার্শাল আর্ট, তিনি আমাকে কালারি পাইটো শেখাতেন। তো সেই ক্লাসটা হয়তো কন্টিনিউ করা হয় না, কিন্তু আমি এখনো প্র্যাকটিস করি মার্শাল আর্ট, আমি এখনো প্র্যাকটিস করি। সপ্তাহে একদিন হয়তো ওই মার্শাল আর্ট স্ট্রেচিং আর বক্সিং করি, বাকি 5 দিন লিফটিং করি, আর একটা দিন রেস্ট, বডিকে রেস্ট দিতে হয়। মেয়েরা সব শুনছে তুমি কি কি করো। ধরো তোমাকে যদি বলা হয় যে মানে মেয়েদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, কারণ বর্তমানে দিনকালের যে অবস্থা, সেক্ষেত্রে তুমি কি সেই জায়গাটায় দেখো, একটা প্রপার ট্রেনিং দেওয়ার জন্য, প্রপার সেলফ ডিফেন্স তুমি যেটা কথা বললে, সেটা দেওয়ার জন্য, হ্যাঁ, সেটা বিদ্যুৎ জামাল করে। তো আচ্ছা, ততটা হয়তো আমি এখনো শিখে উঠিনি, বা
সেই জায়গাটাকে মানে সেই জায়গাটায় হয়তো আমি এখন গিয়ে উঠিনি, তবে চলে যাবো একদিন, এইটুকু নিজের ওপর কনফিডেন্স আছে। তা এখনো শিখতে হবে, তো শেখার তো শেষ নেই। এই কনফিডেন্সটাই আসল, মানে সেলফ কনফিডেন্সটা খুব দরকার পড়ে। হ্যাঁ, একদমই তাই। কিন্তু যেটা সত্যি সেটা বললাম, হয়তো আমি সেই লেভেলে এখনো মানে হয়ে উঠিনি সেটা, যে আমি অন্য একজনকে ট্রেন করব। নিজে কিছুটা জানি, আচ্ছা, আর ওটাই প্র্যাকটিস করি এবং সেটাকে আপগ্রেড করতে থাকি আস্তে 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 আস্তে। হবে, অবশ্যই হবে। তো ধরো আজ থেকে ধরো 10-12 বছর আগে, 10-12 বছর আগে, হ্যাঁ, বাংলা সিরিয়াল যে জায়গায় ছিল হ্যাঁ, আর এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছে, তোমার কি মনে হচ্ছে আগের কন্টেন্ট ভালো ছিল না এখনের কন্টেন্ট ভালো, বা কোন দিক দিয়ে তুমি ট্যালি করবে দুটোকে, যে এটা আগে হলে ভালো হতো যেটা এখন হচ্ছে, বা এটা এখন খুব মিস করছো যেটা আগে হতো? ওরকম ভাবে আমি কি বলবো, আমি বলি ছোট, আমি এত কিছু বুঝি না। আমি বুঝি যে আমার এই জিনিসটা ভালো লাগছে, তো এটা আমায় দেখতে হবে। যেমন 2 দিন আগে আমি একটা ওয়েব সিরিজ শেষ করলাম অ্যামাজন প্রাইমে, আমি বলছি সেই হ্যাপি ম্যারেজ, জাপানিজ। আচ্ছা, আমি লকডাউনের আগে শুরু করেছিলাম, একটু একটু করে দেখতে দেখতে কয়েকদিন আগে, 2 দিন না কয়েকদিন আগে শেষ করেছি। তো যেই ভাষা বলছে আমি তো জাপানি বুঝি না, যেই ভাষা বলছে আমি কিন্তু বুঝতে পারিনি, কিন্তু আমার ওটা দেখতে ভালো লেগেছে, আমি পুরোটা কমপ্লিট করেছি। হ্যাঁ, ওই নিচে ইংলিশে যে সাবটাইটেল গুলো ছিল আমি ওগুলো পড়ে পড়ে দেখেছি। এবার মানে কতক্ষণ তুমি দেখবে, অনেক সময় কিন্তু অধৈর্য লাগে, এই নিচে কি বলছে বোঝা যাচ্ছে না, নিচে সাবটাইটেল পড়বো না এদের রিয়াকশন অ্যাক্টিং দেখবো, কোনটা দেখবো? কিন্তু আমি বোর হইনি। তার মানে ওই জিনিসটার মধ্যে এমন কিছু ছিল যার জন্য আমি বোর হইনি। হ্যাপি ম্যারেজের মধ্যে, সিরিজটার মধ্যে হয়তো আমার হিরো হিরোইনকে ভালো লেগেছে, বাকি ক্যারেক্টারদের ভালো লেগেছে, হয়তো অভিনয় ভালো লেগেছে, হয়তো মেকিং ভালো লেগেছে, কিছু একটা ভালো লেগেছে যার জন্য দেখেছি। তো সিরিয়ালের ক্ষেত্রেও সেটা, হয়তো প্লট, গল্প ভালো হলে, গল্প স্ট্রং হলে, যেমন আমার তো মানে আমি নিজে করেছি বলে বলছি না, আমার তো চুনিপান্না ফেভারিট সিরিয়াল, আমি নিজে করেছি বলে বলছি না, আমার চুনিপান্না ফেভারিট সিরিয়াল। আচ্ছা, আমার তো ফেভারিট সিরিয়াল চুনিপান্নার, আমাদের এই নির্ভীক বাবু বলছেন যে চুনিপান্না ওনার ফেভারিট সিরিয়াল। বাহ, শুনে ভালো মানে লাগলো। আমি এখনের কথা বলছি। আচ্ছা, চুনিপান্না আমার ফেভারিট সিরিয়াল। তো ফার্স্ট টাইম অটোগ্রাফ দেওয়ার এক্সপিরিয়েন্স কেমন ছিল? খুব অদ্ভুত লাগছিল, মানে খুশি তো তুঙ্গে উঠে গেছে, এত খুশি আমি যে কেউ আমার সাথে সেলফি তুলছে, বা মানে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করা হয়। তো খুব মানে ওই হয় না, মানে খুব অল্প কিছু মুষ্টিমেয় মানুষ যারা খুব ভাগ্যবান বা খুব লাকি, নিজেকে তাদের মধ্যে একজন মনে হচ্ছিল। আচ্ছা, তো কোথাও কি মনে হচ্ছে না যে সেলফির যুগে অটোগ্রাফটা হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, সেটা একটু কমেছে, কিন্তু হ্যাঁ সেটা তো কমেইছে, একদমই কমেছে, সেটা অনেকটাই কমে গেছে। এখন তো দেখা হলে অটোগ্রাফ নয়, সবাই মানে অন্য কাউকে, ধরো কোনো সেলিব্রিটির সঙ্গে কারো দেখা হলো, তো যে ফ্যান সে তো সেই সেলিব্রিটিকে বলবে যে আমাকে একটা সেলফি দিন, একটা সেলফি দিন, এরকম বলবে। তো অটোগ্রাফটা এখন আর সেরকম ভাবে হয়তো কেউ বলে না, হয়তো ফোনের জন্য হয়েছে। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। তো এরকম অনেক মেয়ে ফ্যানরা রয়েছে তোমার, যা তোমার ক্রাশ বলে, কেউ কেউ ভাবে যে তোমার সাথে দেখা করতে চায়, তুমি কীভাবে হ্যান্ডেল করো সোশ্যাল মিডিয়াতে বা নর্মাল লাইফে? আমি একটা কথা বলতে চাই, যে এই যে আমাকে সবাই এত সাপোর্ট করে, সবার এত আশীর্বাদ, ভালোবাসা, ওই সেই সবাই মানে খুব অল্প মুষ্টিমেয় কিছু মানুষ যারা খুব লাকি, তাদের মধ্যে নিজেকে একজন মনে হয়। আচ্ছা, তো এরকম ভাবে আমি চেষ্টা করি, এবং ইনস্টাগ্রামেও চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার, হয়তো সবাইকে দিয়ে উঠতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি। আমার কমেন্ট সেকশনের নিচে যে সমস্ত রিপ্লাইগুলো আছে সেগুলোকে আমি লাইক করি, হয়তো সবটা দেখা হয় না বা সবটা দেখা হয়ে ওঠে না, বা সবার কাছে মেসেজ আসে, প্রত্যেকদিন যে মেসেজ আসে আমি চেষ্টা করি দিনের একটা সময় সে মেসেজগুলো রিপ্লাই দেওয়ার, কিন্তু সবাইকে হয়তো দেওয়া হয়ে ওঠে না, কিন্তু আমি চেষ্টা করি সবসময়, এবং আমি এটা করবো, কারণ তারা আমায় ভালোবাসে, তাদের জন্যই সব, এবং তাদেরও আমার ভালোবাসার মানে তাদেরকেও সেই ভালোবাসাটা দেওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে, তাদেরকে ভালো ভালো কাজ উপহার দেওয়াটা আমার একটা বড় কর্তব্যের মধ্যে পড়ে। তো তারা আমায় ভালোবাসে বিনা কোনো স্বার্থে, তো এটা আমার কাছে অনেক কিছু। তো এরকম হয়েছে, ধরো তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, চারিদিকে প্রচুর এরকম মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা সব এক জায়গায় চলে এসছে, আসার পর বলছে দাদা একটা অটোগ্রাফ, দাদা একটা সেলফি, আপনি আমার ক্রাশ হন, আপনাকে টিভিতে দেখি। ভয়ানক কিছু এক্সপিরিয়েন্স আছে যে এরকম করতে গিয়ে হয়তো কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে এরকম? হ্যাঁ, বলে ফেলো, সবই বলছো যখন বলেই ফেলো কেমন। হয়েছিল, একজন আমাকে ধরে কেঁদে দিয়েছিল, তো আচ্ছা, 2019-এর ঘটনা, তখন জয় চলছে। হ্যাঁ, এরকম হয়েছে,
স্টুডিওতেও দেখা করতে এসছে অনেকে, এবং গিফট নিয়ে এসছে আমার জন্য। এরকম হয়েছে অনেকবার হয়েছে, রাস্তায় কেউ প্রপোজ করে যেরকম হয়েছে। রাস্তায় প্রপোজ করে দিয়েছে? হ্যাঁ। আমি সিঙ্গেল মানুষ, আমায় কেউ প্রপোজ করে না, আসলে গরিব মানুষ তো। কেউ গরিব মানুষ? আমি গরিব মানুষ, খুব গরিব মানুষ। তাহলে আমিও খুব গরিব মানুষ। ওরকম মনে হয়। হ্যাঁ, ওরকম মনে হয়, আমি তো তোমায় বলতে পারি। না না না, এটা বলা সম্ভব না, কারণ জেভিয়ারকে কেউ কিছু বলে না। ঠিক আছে, ফিউচারে যারা আমাদের ইন্ডাস্ট্রিতে আসছে তারা জন্য তুমি কি বার্তা দেবে? তারা কিভাবে আসলে কোনো সমস্যার সম্মুখীন হবে না, বা ভালোভাবে এগোতে পারে? ফোকাস, আবার সেই ফোকাস। ফোকাস, তারা শুধু ফোকাস করবে। আমি কি বলবো, আমি বলার কি? যতদিন তুমি জানি ইন্ডাস্ট্রিতে, তোমার এক্সপিরিয়েন্স কি বলছে? আমি দেখো, আমি যদি বলতে চাই তাহলে তাদেরকে একটা কথাই বলবো, তারা যারা আসবেন তারা তো ভালোবেসে আসবে। অবশ্যই। তারা যদি ফোকাস করে যে কাজটাকে সে ভালোবাসে, তাতে তো তার 100-200% দিয়ে দেবে, ব্যাস, আর কিছু লাগবে না, শুধু ফোকাস। যেটা সমস্যা হয়, আমরা যখন একটা লাইনের উপর দিয়ে এগোই, তখন না আশেপাশে অনেক অফার থাকে ইন দ্য সেন্স, এটা 20% ডিসকাউন্ট, ওটা 30% ডিসকাউন্ট। তাতে কি হয়, মাসের শেষে আমার যে টাকাটা জমানোর কথা, হ্যাঁ, আমি কাউকে ছোট করছি না, আমি একটা ছোট্ট এক্সপ্লিসিট এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, জাস্ট একটা উদাহরণ। ডিসক্লেমার তলা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সে না গেলেও হবে, আমার এই কথাটা রাখলেও হবে। আচ্ছা ঠিক আছে, দেখো, কথা হচ্ছে, আমি এটা লাইফ নিয়েই বলছি। হ্যাঁ, লাইফ নিয়ে আমি বলার কিছু না, মানে আমার কিছুই এক্সপিরিয়েন্স সেরকম ভাবে নেই। তো আমি যেটুকু যা মনে করি বা যেটুকু যা শিখেছি বাবা মায়ের থেকে, সেটা হচ্ছে, এবং আমি যাদের ভালোবাসি তাদের থেকে যা শিখেছি, যে আমরা কি হয়, ধরো আমার যে লাইফ, যে লক্ষ্যটা, যখন সেখান দিয়ে যাচ্ছি, আশেপাশে অনেক কিছু থাকে, অনেক খেয়াল, অনেক চিন্তা, অনেক বিচার, অনেক কিছু থাকে। সব থেকে যেটা আমাদের কনফিউজ করে, সেটা হচ্ছে অপশন। এখান থেকে বলছে এটা বেটার, না এটা বেস্ট। তখন আমাদের কি হয়, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, আমাদের ধ্যান ভটকে যায়, সেটাই, আমরা পুরো কনফিউজড হয়ে যাই, আমরা এদিকে যাই, ওদিকে যাই। তাতে কি হয়, আমাদের যে সোজা যাওয়ার যে লক্ষ্যটা, টাইম আপ হয়ে যায়। সেটা করলে হবে না, আমাদের একটাই লক্ষ্য, সেখানে পুরো ফোকাস, পুরো জান প্রাণ সব নিয়ে ওখানে লাফিয়ে, জাস্ট ফোকাস। আর একটা জিনিস, যে আমায় ভালোবাসে, যে আমার জন্য অনেক কিছু করেছে, মানে তাকে ভালোবাসতে হবে, এবং তার জন্য আমি জীবন দিতেও রাজি, ব্যাস। নিতেও রাজিটা বললাম না, হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। যারা আমায় ভালোবাসে তাদেরকে আমায় দেখতে হবে। বাহ, যেমন আমার মা বাবা, হ্যাঁ, তো আমার বাবা মা আমাকে নিয়ে পড়ে থাকে, আমার বোনকে নিয়ে পড়ে থাকে, তো তাদেরকে খুশি রাখা বা তাদের দেখাটাও আমার মানে কর্তব্যের মধ্যে পড়ে, এবং তাদেরকে হ্যাপি রাখা, শুধু দেখার হলো দেখলাম ওটা নয়, তাদেরকে হ্যাপি রাখাটাও আমার কর্তব্যের মধ্যে পড়ে। এই জিনিসগুলো তো প্রথমত তো একটা কর্তব্যের মধ্যে পড়ে, সেটা তো হয়ে গেল, কর্তব্যের কথা বাদ দিলাম। কিন্তু এই জিনিসগুলোতে কি হয়, এই দায়িত্বগুলো মেনটেনগুলো, এটা তোমাদের কাজের মধ্যে পড়ে, একটা অদ্ভুত আশীর্বাদ পাওয়া যায়। আশীর্বাদটা একটা অদ্ভুত জায়গা থেকে আসে, সেই আশীর্বাদটা আমাদের অনেক পুল করে দেয় উপর দিকে। হ্যাঁ, সেটা তুমি এর ভেতরের কথা, মানে ভেতরের কথা ইন দ্য সেন্স, সেটা তুমি ভেতরে ফিল করবে, মানে নিজেকে খুব ব্লেসড ফিল করবে, মানে তুমি আশীর্বাদ পেয়েছো এরকম একটা ফিল করবে। এটা হয় যারা মেডিটেশনের সাথে যুক্ত, যারা যোগের দ্বারা যুক্ত, যারা ব্রহ্মচারী, তারা এগুলো বেশি বুঝতে পারে, মানে তারা আরো ভালো করে ফিল করতে পারে। এই হচ্ছে। বাহ, অসাধারণ কিছু কথা বলে দিয়েছে, অসাধারণ কথা। আচ্ছা, আপনারা অনেকেই জানেন না যে আমাদের এই দিব্যবাবু কিন্তু বাড়িতে ফিরে, শুটিং থেকে ফিরে কিন্তু রাত্রেবেলা হনুমান চালিসা পড়ে, তাই তো? পড়ো তো? হ্যাঁ। এবং শিবরাত্রির দিনকেও কিন্তু নির্জলা উপোস করে থাকে। মানে এত টাইম কি করে পাও? না, নির্জলা উপোস করতে তো টাইম লাগে না, কিন্তু এই রোজ বাড়িতে ফিরে শুটিং করে এসে হনুমান চালিসা পড়া, শুটিং করে জিম করে বাড়িতে ফিরে হনুমান চালিসা পড়ে ডিনার করে ঘুমিয়ে পড়ি, ব্যাস। মানে হনুমান চালিসা পড়তেই হবে ছোট থেকে নাকি এরকম? ভালো লাগে আমার, মানে আমার একটা এনার্জি দেয়। আচ্ছা, এটা ফলো করি। জেনে রাখো। মানে অনেক কিছুই করেনি, আরো আসছি। এরপরে যে কোশ্চেনটা একটু হাটকে কোশ্চেন জেভিয়ারের তরফ থেকে, তোমার এত চারিদিকে অনেক মেয়ে, হ্যাঁ, মানে এটা কি? আরে মেয়ে মানে অনেক ফিমেল ফ্যান্স আছে, তাই বলো। হ্যাঁ, মানে এরকম ভাবে বলো না, আমি অন্য কিছু ভাবে নেবেন না কিন্তু কথাটা। তো বর্তমানে রিলেশনশিপ স্ট্যাটাসটা কি তোমার? আমি সিঙ্গেল। সত্যি কথা বলো, অন আমি ক্যামেরা। তোমায় সত্যি কথাই বলছি, অন ক্যামেরা কেন মিথ্যে কথা বলবো? মিঙ্গেল নও? না, সিঙ্গেল মানুষ। সিঙ্গেল মানুষ। সিঙ্গেল রয়েছো কি করে? টেকনিকটা কি একটু বলো। টেকনিক কি যেরকম থাকে? না, একটা ক্রেজি একটা ফ্যান বেস তোমার, কিন্তু তাও সিঙ্গেল কেন?
হয়তো সেরকম পার্টনার খুঁজে পাওনি নাকি? সেটাও কারণ হতে পারে, বা এখনো সেরকম ভাবে কিছু ভেবে ওঠা হয়নি। কবে মানে জানতে পারছি, পারবো আমরা? এটা কি তাও একটা দিনক্ষণ পঞ্জিকা দেখে হয়? দিনক্ষণ পঞ্জিকা দেখে তো এইসব জিনিসপত্র হয়। দেখো ভালোবাসা তো অ্যাক্সিডেন্টের মতো, কখন হবে বলা যায় না, বোঝা যায় না, হয়ে যায়। এবং যখন যার সাথে হয়, কতটা হয় কেউ এলাবোরেট করতে পারে না, আহা আহা, কিন্তু হয়ে যায়। এটাই অসাধারণ হচ্ছে কথাবার্তা ব্যাপার। বলছি। তুমি জানো তোমার অ্যাক্সিডেন্ট কখন হবে? এই রে, এইসব বলো না। আমি এখন দিব্যি বসে আছি। না না, তোমার হবে। ও আচ্ছা আচ্ছা, হবে না, তাহলে ঠিক আছে। ইয়ার কি বাজি, দেখো আচ্ছা। ধরো আমাদের মাথার উপর ছাদটা ভেঙে পড়লো, তুমি জানো আদৌ না, ভেঙে না, পড়বে না, কিনা? না, না। তো এরকম ভালোবাসা, কোনো মানুষ সারা জীবন সিঙ্গেল থেকে যায়, আচ্ছা, তার হয়তো হয়ে ওঠে না, সে হয়তো তোমার মিঙ্গেল হওয়ার প্ল্যান আছে তো একটা? প্ল্যান আছে বলতে, প্ল্যান আছে বলতে মানে হবই, মানে আমি বিয়ে করবই, আমার একটা গার্লফ্রেন্ড হবেই। হলে হবে। আগে কখনো গার্লফ্রেন্ড ছিল? না। ছোট থেকে সিঙ্গেল? সিঙ্গেল, বাহ, ও বাহ, অসাধারণ। তুমি সিঙ্গেল? পছন্দ হয় না আমাকে, মানে আমায় কেউ পছন্দ করে না। এই এটা গরিব মানুষ, বিশ্বাস আবার করো। বলছি সেই গরিব মানুষ। আবার সেই একই কথায় বারবার গরিব আসছে, মানুষ, নাকি গরিব মানুষ। আচ্ছা, আপনারা কিন্তু অপেক্ষায় থাকুন, ঠিক আছে? যদি একটা চান্স পাওয়া যায় লাইনে দাঁড়াবেন, কিন্তু সমস্ত ফিমেল ফ্যান্সদের বলছি, যদি একটা চান্স হয় জিএফ হওয়া। ও আচ্ছা, এই যে দেখছেন সুন্দর স্মাইলটা জেভিয়ারের মুখে সর্বক্ষণ থাকে, আর আমার হাতে আছে এই হাসির জট, যেটা কেউ পৃথিবীতে খুলতে পারে না, কিন্তু জেভিয়ার পারে। আর এটা আমি এখন দেবো হচ্ছে আমাদের রিভু ওরফে নির্ভীক ওরফে দিব্য বলে দিচ্ছি, মানে না পুজো মানে অষ্টমীতে অঞ্জলি দিচ্ছি, তো এটা আমি এখন দিচ্ছি এনার হাতে। এটা তোমার জন্য একটা ছোট উপহার আমার তরফ থেকে। আচ্ছা, কটা কোশ্চেন করবো? এটা আমায় খুলতে হবে? হ্যাঁ, র্যাপিড ফায়ার রাউন্ড, কটা কোশ্চেন করবো, উত্তর তোমায় দিতে হবে। আচ্ছা, উত্তর দিতে দিতে খুলবো। প্রথম প্রশ্ন, টলিউডের বাইরে গিয়ে যদি বলিউড বা সাউথে তোমায় চান্স দেওয়া হয়, কোন ইন্ডাস্ট্রিতে যাবে এবং কেন? আপাতত টলিউডে আছি, আমি এটাকে খুব ভালোবাসি, এটা সামনে থেকে দেখেছি, এখানে কাজ করেছি, আমি এখানে থাকতে চাই। কিন্তু বাইরে কেন নয়? মানে আরো তো সুযোগ আছে, নাম আছে আরো বেশি, কেন নয়? আমি নয় তো একবারও বলিনি, হ্যাঁ যদি কখনো সেরকম সুযোগ হয়, হ্যাঁ, তো আমি সব জায়গাতেই থাকতে রাজি আছি। সব জায়গা থেকে একটু 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 করে নিয়ে দিব্য আরো বড় হয়ে উঠবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন হচ্ছে, সত্যজিৎ রায়, মৃণাল সেন না ঋত্বিক ঘটক, কাকে আগে কিন্তু রাখবেন? খুলছেই না। আরে খুলবে না তো, সত্যজিৎ রায় পেছনে দেখছেন যে খুলছে না। হ্যাঁ, তো বলো কি, মানে সত্যজিৎ রায়, মৃণাল সেন? কেন? ওই আমারও খুব প্রিয়, সবারই খুব প্রিয়, ওই যে কিন্তু বললাম ভালোবাসি, কেন বাসি, কতটা বাসি, কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে জানি না। কি করে অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি জানে না। আচ্ছা, ভালো কথা। সিনেমা হলে কি সিনেমা দেখা না তোমার ওয়েব সিরিজ? সিনেমা দেখা হয়, সিনেমার প্রচন্ড ভক্ত এবং ওয়েব সিরিজেরও ভক্ত, মেগা সিরিয়ালও দেখা হয়। কোনটা আগে রাখবে? সিনেমা। ওয়েব সিরিজ এখন এখন এই স্যাক্রেড গেমস থেকে শুরু করে প্রচুর ওয়েব সিরিজ আছে, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম। এটা খুলছে না। আরে খুলবে না তো, তুমি রেগে যাচ্ছ কেন? আরে রেগে যাচ্ছি, দেখুন রেগে যাচ্ছে রীতিমতো। ভাল লাগবে, আমি ক্যামেরাটা এই খুলতে পারছো না, তুমি কোশ্চেনের উত্তরটা দাও আমাকে। আচ্ছা বলো। আর কোনটা মানে কেন সিনেমা, কেন ওয়েব সিরিজ কেন নয়? ওই ভালো এত ক্রেজ এত ওয়েব সিরিজের। হ্যাঁ, ওয়েব সিরিজ আমার ফেভারিট ওয়েব সিরিজ, এবং আমি শুধু মানে বাংলা, হিন্দি, আচ্ছা। ইংলিশ ছাড়াও বিভিন্ন ওয়েব সিরিজ দেখি। তুমি এত ভালোবাসার গল্প করছো, তুমি তো ভালোবাসা খুঁজে পাচ্ছ না। খুঁজে পাচ্ছি না, এটাই সবচেয়ে বড় আয়রনি দিব্যতার জীবনে। খুঁজে পাচ্ছি না এটাকে। তো বাবা মা ভালোবাসে না? হ্যাঁ, ওই ভালোবাসার কথা আমি বলছি না, ওটা অন্য লেভেলের একটা ভালোবাসা, এটা অন্য লেভেলের। যে র্যাপিড ফায়ার রাউন্ডে যেখানে ছিলাম, হ্যাঁ, বর্তমানে তুমি র্যাপিড ফায়ার থেকে বেরিয়ে চলে গেছিল ভালোবাসা। না, ঠিক আছে, বর্তমানে কোন ডিরেক্টরকে তুমি আগিয়ে রাখবে? অনেক ডিরেক্টর আছে, সে হতে পারে সায়ন্তন ঘোষাল, সৃজিত দা আমাদের প্রিয়, প্রদীপ্ত ভট্টাচার্য, কোন ডিরেক্টরকে আগিয়ে রাখবে? আমি যে দুজনের সাথে কাজ করেছি তাদেরকে আগে রাখি। কে? কারণ বাকিদের সাথে আমি এখনো কাজ করি। নাম দুটো বলো। অর্ঘদা এবং আমাদের যে বর্তমানে ক্যাপ্টেন অনুপম দা, তাদের দুজন। ক্যাপ্টেন? হ্যাঁ, ক্যাপ্টেন বলে রাখি। বাহ, অসাধারণ ক্যাপ্টেন। আয় ক্যাপ্টেন। হ্যাঁ সেই আয় ক্যাপ্টেন। ক্যাপ্টেন। তোমার ফেভারিট কার্টুন কি? আমার ফেভারিট কারণ ডোরেমন। ডোরেমন? মানে তুমি কি মনে করো পেটের মধ্যে একটা এরকম খাপ থাকবে, ওখান থেকে বার করে আনবে? না, সেরকম ভাবা হয়নি, কিন্তু এনিওয়্যার ডোরটা থাকলে ভালো হতো। এনিওয়্যার ডোর যেটা আছে, যেখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায়, তো সেটা যদি থাকতো আমার ভালো হতো। কোথায় যেতে? দেখ খুলতে ঘেমে যাচ্ছি, কোথায় খুলছে না। ঘামাটা স্বাভাবিক। হ্যাঁ, চলে যেতাম বাড়ি থেকে, কল টাইমে চলে যেতাম, যেখানে শুটিং। এটা সব থেকে হচ্ছে একদম পয়েন্ট টু পয়েন্ট উত্তর দিয়েছে, কল টাইমে চলে যেতাম। হ্যাঁ, কল টাইমে তুমি যাও না তার মানে? না, কল টাইমে যাই না তো একবারে বলে দিই, এই বাবা রে টেস্ট খাওয়াচ্ছে। জেভিয়ারের কাজই হচ্ছে ঘোল খাওয়া। মানে না, এগুলো তো সে তো খাইয়েই ফেলেছে অলরেডি, আরো খাও না। বিষয় হচ্ছে যে তাহলে আমি হয়তো আধ ঘন্টা বেশি ঘুমোতে পারবো ওইটা থাকলে। আমার টাইম, আমার টাইমে আমি প্যাক আপ হওয়ার পর তাড়াতাড়ি জিমে চলে যেতে পারবো, পাট করে ওখান থেকে বাড়িতে চলে। মানে ওই ক্যাবের ভাড়া বা গাড়ি তার তেলের খরচা, আমার যে গাড়ি তার তেলের খরচাটা অনেকটা বেশি যাবে। আচ্ছা, নিজেকে অ্যাজ এ সাকসেসফুল অ্যাক্টর হিসেবে 10-এ কত দেবে? 10-এ আমি
শূন্য। না শূন্য না, এইটা বলা সব থেকে ভুল। শূন্য? আরে শূন্য কেন? সিরিয়াল করতে শূন্য কেন? আর না, বিষয় হচ্ছে দেখো, আমি কিভাবে জাজ করবো? আমি তো নিজেই কিছু জানি না। যেটুকুনি পাবলিক রিভিউ থেকে শুরু করে মা বাবার সাপোর্ট, তোমার কি মনে হয় যে আমি 4? হ্যাঁ 4। 6 এখনো বাকি আছে, হ্যাঁ আস্তে আস্তে হবে নাকি? আস্তে আস্তে হবে। এই 4টা রানিং বিটুইন দ্য উইকেট, এখনো 4 মারিনি। মানে ক্রিকেটের বড় ভক্ত তো। কোন টিম কে? এটা তো খুলছে না। তুমি উত্তরটা দেবে তাহলে খুলে যাবে, দেখবে। আমি লাস্ট যে প্রশ্নটা করবো ওটাতে খুলতে বাধ্য একদম। আচ্ছা ঠিক চাপ নেই, এটা স্ক্রিপ্টেড কিছু। হ্যাঁ, যেখানে ছিলাম। আর তারপরে হচ্ছে তুমি কি আইপিএল দেখো তো? হ্যাঁ আইপিএল দেখা হয়। কোন টিম? আমার ওরকম টিম নয়, আমার প্লেয়ার ভালো লাগে। আমি বিরাট কোহলির বড় ফ্যান, আমি এবি ডিভিলিয়ার্সের বড় ফ্যান, আমি মহেন্দ্র সিং ধোনির বড় ফ্যান, আমি রবীন্দ্র জাদেজার বড় ফ্যান। অসাধারণ। তো এই হচ্ছে ব্যাপার। তার মানে আমি কিন্তু একবারও বললাম না যে আগে থেকে ধরে নিয়েছি না, আমি কিন্তু একবারও বলিনি যে আমি আরসিবি বা সিএসকে, আমি কিন্তু সেটা বলছি না। সেফ সাইডে থেকে খেলছে, ভালো কথা। ওরকম ব্যাপার না। তো অফ টাইমে তুমি কি করো? অফ টাইমে কি করি? অফ টাইমে সিনেমা দেখি, ওয়েব সিরিজ দেখি, অথবা জিম করি। অফ টাইমেও জিম করো? সর্বক্ষণ জিম? না ওরকম ব্যাপার না। রান্না করতে পারো? রান্না করে না, আমি করতে পারি না রান্না, মা করে, বোন জানে, বোন অনেক কিছু বানাতে জানে, বোন বানিয়ে খাওয়ায়। এটা আমার আমি বুঝি শেষ প্রশ্ন লাগাও এটা লাগাতে হবে, আচ্ছা খুলে ফেলেছে। তবে শেষ যে প্রশ্নটাকে আমি শেষ করবো, এটা আমি খুলে ফেলেছি। হ্যাঁ এটা আমি খুলে ফেলেছি। আমি যে মান সম্মানটা ছিল সব গেল। যত প্যাচ, হ্যাঁ যত জটিলতা সব ছাড়িয়ে দিচ্ছি আমি শো ছেড়ে উঠে যাবো। এই প্রশ্নটা করবো, শো ছেড়ে উঠেই যাবো। না শেষ প্রশ্ন করছি। বলো চলো জোকস অ্যাপার্ট, রিল লাইফকে আগিয়ে রাখবে না রিয়েল লাইফকে আগিয়ে রাখবে? রিল লাইফের জন্য রিয়েল লাইফকে আগে রাখতে হবে। তোমার যদি রিয়েল লাইফ ঠিক থাকে, রিল পুরো মাখন। পুরো মাখন? ক্ষীর জমে। আলাদাই গ্যাস। তোমার যদি পার্সোনাল লাইফ ঠিক থাকে, তাহলে তোমার সব ঠিক, তুমি ঠিক। কিন্তু মনে হয় না যে রিয়েল লাইফে এত সবাই চেনে, রাস্তাঘাটে এত ফেমাস, আমি রিয়েল লাইফটাকে ভুলে যাই? বা রিয়েল লাইফ থাক, যেরকম ছিল দিব্যজ্যোতি অন্য জায়গায়, রিভু অন্য জায়গায়, তো কাকে বেশি আগে রাখবে, দিব্যজ্যোতি না রিভু? দেখো, এটা যদি বলতে হয় তো মানে দিব্যজ্যোতি তো রিভু আর নির্ভীককে প্লে করেছে। আচ্ছা, হ্যাঁ। তো এই দুজনে দিব্যজ্যোতিকে অনেক কিছু শিখিয়েছে। তো এদের তিনজনের জন্য এরা তিনজন মানে একে অপরের অবদান মানে অপরিহার্য আর কি, প্রচুর। তো এরা একে অপরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু শেখাবে। তো তোমার যদি রিয়েল লাইফ ঠিক থাকে, তোমার সব ঠিক থাকবে। আচ্ছা, একদম রিল কেন, সব ঠিক থাকবে। আগামীতে তোমরা মানে আপনারা, মানে আমিও তার মধ্যে, তোমরা মধ্যেই পড়ি। তোমাকে কোন কাজে দেখতে পাবো? রিসেন্টলি কোনো কাজ আসছে যেটা সবাই থাক, কিছু সারপ্রাইজ থাক? তার জন্য কি রিল ও রিয়েলে চোখ রাখতে হবে নাকি? কিছুটা সারপ্রাইজ থাক, সব কথা কি বলা যায়, সেই কিছু থাক সারপ্রাইজ। গুড থিংস, সবই তো বলে দিলাম, একটা জিনিস থাক, সারপ্রাইজ থাক, সারপ্রাইজই থাক। আমি এটুকুই দর্শককে বলতে চাই যে যেরকম ভাবে আপনারা আমাদের সকলকে ভালোবেসেছেন এবং ভালোবাসেন, সেরকম ভাবে ভালোবাসুন এবং আশীর্বাদ করুন। তো এটা আমাদের কাছে অনেক বড় পাওনা, এবং আপনাদের যে আশীর্বাদ ভালোবাসা, এটা আমাদের কাছে ফিউলের মতো। আমরা কাজ করার প্রচন্ড এন্থু হয় যে তুমি আজকে আমাকে ডেকেছো, ইন্টারভিউ নিচ্ছ, এটাও আমার কাছে অনেক বড় পাওনা। কারণ আরে না এটা অনেক সিরিয়াসলি বলছি, আমাদের তোমার রিয়েলের টোটাল টিমকে অনেক থ্যাংক ইউ। কারণ এটা আমার কাছে অনেক বড় পাওনা। এটা আমাকে কোথাও একটা ইন্থু দিল, কোথাও একটা চিয়ার আপ করলো, কোথাও আমাকে এগিয়ে যেতে সাহায্য করলো, কোথাও একটা বললো যে চলো ফোকাস, ইউ ক্যান। তো আমি অনেকটা তেল ফোকাসটাকে একটা মিমিক্রি করে বলো না, ফোকাস এরকম ভাবে রক বলে ডোয়েন জনসন, যার আমি বড় ডাই হার্ট ফ্যান। আচ্ছা, রকের আমি খুব ডাই হার্ট ফ্যান। বাহ, তো শুনলেন তো আপনারা। তো সঙ্গে থাকুন, ভালোবাসুন, এই বলবো। ভালো ছেলে, আমি নাকি ভালো ছেলে, বাহ অসাধারণ। জেভিয়ারকে আজকে রিভুদা একদম ভ্যাবাচাকা খাইয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমি খুলিনি, এটা আমাদের সকলের প্রিয় দিব্যদাই খুলে দিয়েছেন। তো এত যখন খুলেই দিলেন, অনেকক্ষণ আড্ডা মারলাম, আমার বুকটুক শুকিয়ে গেছে, ব্যথা করছে বুক। তো একটু খাবারের ব্যবস্থা যদি করা যেত ভালো হতো তো নাকি? খুব ভালো। আর তাই ছোট্ট একটা উপহার এই কেক স্ট্যান্ডের তরফ থেকে, এটা নির্ভীক বাবুর জন্য। থ্যাংক ইউ। কেক খাও তো? হ্যাঁ কেক খাই, বোন বানিয়ে দেয়। বাহ, একদিন গিয়ে না এখানে কেকটা খাওয়া হয়ে যাক। বেশ,
বোনকে নিয়ে যাবো। একদম Thank you. সবাই মিলে একসাথেই যাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই একটা কি দেবো, শুধু একটাই উপহার চলবে? আর কিছু উপহার দেখো চাই? তোমার যদি ইচ্ছা বলো। হয় তাহলে মন খুলে উপহার দাও। মন কে খুলে বারণ উপহার দাও। কে করছে তোমাকে? মন খুলে উপহার দিতে বলছে যখন, কেকটাই ধরে দিয়ে দিই নাকি? ও ওয়াও, এটা হচ্ছে কেক স্ট্যান্ডের তরফ থেকে। ও ওয়াও, জেভিয়ার তোমার জন্য একটা ছোট্ট থ্যাংক ইউ। আমি বলেছিলাম না ভালো ছিল। কিন্তু এটাও মানে দিব্যতার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বললাম না ভালো ছিল। আমি- দেখা হলে মা- কেক খাওয়া। আমার মাই শুধু বোঝে না আমি ভালো ছিল। দাদা সেও মনে মনে জানে ভালো ছিল, ছেলে ভালো। এখনও জানে ছেলে ভালো, বলে না ছেলে বিগড়ে যাবে। চা সকলেই খান সিরিয়াল দেখতে দেখতে, ঠিক আছে? সিরিয়ালের ঝামেলা, এই বউ শাশুড়িকে ইয়ে করছে, এই ননদ বউকে করছে, ভুল তো কিছু বলছি না, এটা তো বাস্তব হয় সিরিয়ালে। তোমার দিকে আসলাম। আচ্ছা, আমাকে দেখে হাসছে, কিন্তু এই হাসিটা যদি অন্য একটা জায়গায় গিয়ে করা যেত, মানে চা খেতে খেতে, মন্দ হয় না তো? চা খেতে খেতে খেয়ে নিয়ে অথবা হেসে নিয়ে খেতে হবে। চা খেতে খেতে হচ্ছে বিষমটা খাওয়ার সেটা সম্ভাবনা বেড়ে যায়। চান্স একটা থাকে। হ্যাঁ, তো সেই জন্য আর কি। আমাকে আজকে এইসব করছে, ঠিক আছে? না, বলছি। ঠিক আছে, বেশি কথায় যাবো না। তাহলে সেই চা খাওয়া প্ল্যানটাই না হয় চায় থেকেই হোক, চায় বাহ, থেকে তরফ আচ্ছা থেকে। তাহলে কেকটা খেয়ে চাটা খাও না চাটা খেয়ে কেকটা খাও? কেকটা নাকি হচ্ছে- চা খেতে খেতে কেক খাও? চা খেতে খেতে অ্যাসিডিটি হয়ে যাওয়ার হ্যাঁ। সম্ভাবনা আছে, তাহলে ইনো দিয়ে দেবো আমি। ও আচ্ছা, ওটা এটা হচ্ছে চায় থেকে তরফ থেকে দিব্যতার জন্য। যাবো তার সাথে চা খেতে নাকি? একদম একদম 20% ডিসকাউন্ট আছে। ডিসকাউন্টের দিকে মানে বাঙালি মানে ডিসকাউন্টের দিকে নজরটা না, পড়বেই। এটা বাঙালিদের দোষ বাঙালি না। মানে যে কোথায়- আমি গর্বিত, আমি বাঙালি না। ফ্রি এর ডিসকাউন্ট জিনিস সেল চলছে, সেল দাদা 50 টাকা জামা দিন। কোনো কথা না। একটা কথা বলি, বাঙালি, পাঞ্জাব, উর্দু, মারাঠি যাকে দেখানো হবে, ডিসকাউন্টের ব্যাপারটা যে কোনো কোম্পানি এত বড় এবার করে চাই লেখা ঠিক হবে। আপনার যারা এইটা যাতে এটা সবথেকে বড় করে লেখা হবে ডিসকাউন্ট, এটা এত পার্সেন্ট সেল এত বড় করে লিখবে, হ্যাঁ, হ্যাঁ, ডিসকাউন্ট এত বড় করে লিখবে, marketing সেটাতে যাতে strategy চোখ হচ্ছে। পড়ে, আর চোখ Thank you so পড়লে ভালো much. মার্কেটিং হয়ে স্ট্র্যাটেজি যাবে। এটা হবে। তাহলে তুমি তাদের দোষ দাও যারা বড় করে 15% ডিসকাউন্ট কাটুন, 5% ডিসকাউন্ট দেবো, বেশি পয়সা নেই। না না, এটা এরকম কথা এটাই ছিল হবে, না, এটাই এটা হবে। কথা ছিল না। তুমি এখন কথা হেরে যাচ্ছ বলে তুমি এরকম করতে এরকম পারো না এরকম আমার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি বড় করে ডিসকাউন্টটা দেবে যাতে চোখ ওখানে যায়। আরে আমার ঝ- চোখ গেলে বাঙালির দোষ। এরকম ঝগড়া চলতে থাকবে, ঝগড়া কন্টিনিউ হতে থাকবে, কিছু করার নেই। আজকে অনেকক্ষণ জেভিয়ার আড্ডা মারলো, নির্ভীকদা, রিভুদা, দিব্যদা, মানে তিনজনেই একটাই মানুষ, তাই তো? একদম অনেকক্ষণ আড্ডা মারলাম, বাওয়ালি মারলাম, খিল্লি হলো, অনেকে জানতে পারলাম যে কি কি করে বাড়িতে, কি কি করে না। হনুমান চালিসা পাঠ করে, আবার শুটিংও করে, মানে একাধারে অনেক রূপ তোমার, ঠিক আছে? তো এরকমই আবার আড্ডার পর্ব নিয়ে জেভিয়ার অবশ্যই আসবে, তাই তো? হ্যাঁ, তো কবে আবার? কথা যখন দিয়েছি তখন আসবে তো। আসবোই, আবার আসবোই, একদম, বলেই আসছি। দিয়েছি ভালো ছেলে, ছেলে খুব ভালো। ছেলে খুব ভালো নাকি, ঠিক আছে? আপনারা ভালো থাকুন, দেখতে থাকুন আমাদেরকে, আবার এরকম একটা আড্ডা হবে অন্য কোথাও, হয়তো রিবুদার সাথেও তো আড্ডা হতে পারে। হ্যাঁ, অন্য কোথাও নতুন ভাবে, নতুন নতুন কোনো ভাবে। জায়গায়, অন্য রকম ভাবে, একদম, নতুন কোনো একদম। রূপে। ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনারাও দেখতে থাকুন রিলোরিয়ান। হয়ে গেছে, আমি কিন্তু সাবস্ক্রাইব করে ফেলেছি। আপনারা করছেন তো? গো আহেড।